টার্মগুলোর মধ্যে যেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এটা একটা খুব চাইল্ডহুডের খুব ভালো একটা স্মৃতি, তাই না? কি এটা, কি কার্টুন বলো তো? ম্যাম নিনজা টার্টল ম্যাম। টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টল, পুরো নামটা এটা ছিল না? জি ম্যাম। হ্যাঁ, টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টল, মানে মানে মিউট্যান্ট আর কি, বিভিন্ন কম্বিনেশন আছে এটার মধ্যে। তো এইরকমই একটা ব্যাপার ঘটবে আসলে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। আমরা এরকমই কিছু একটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস নিয়ে একসঙ্গে করে, মানে একসঙ্গে ব্লেন্ড করে আমরা একটা নতুন কিছু তৈরি করার চেষ্টা করা। তো এই প্রসেসটা করার জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে আর কি, কিছু টার্ম সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথম টার্মটা হচ্ছে ডিএনএ লাইব্রেরি। লাইব্রেরি বলতে আমরা কি বুঝি? আমরা সাধারণত এতদিন যেটা জানতাম সেটা হচ্ছে গিয়ে আমরা বইয়ের লাইব্রেরি সম্পর্কে এই টার্মটার সঙ্গেই আমরা বেশি ফ্যামিলিয়ার, তাই না? যে কালেকশন অফ সামথিং, মানে একই টাইপের জিনিসের কালেকশনকে আমরা লাইব্রেরি বলতে পারি। মানে কালেকশন অফ বুকস ইজ নোন অ্যাজ বুক লাইব্রেরি। তো এখানে ডিএনএ লাইব্রেরি মানে হচ্ছে কালেকশন অফ ডিএনএ। সেটাই আমরা যদি খুব একদম গ্রসলি বলি, ডেফিনেশন অফ লাইব্রেরি, কালেকশন অফ জেনেটিক ফ্র্যাগমেন্টস কনস্টিটিউট ডিএনএ লাইব্রেরি। জেনেটিক ফ্র্যাগমেন্টস বলেছি, আমরা সরাসরি ডিএনএ কথাটা এখানে অ্যাপ্লাই করি নাই, কারণ হচ্ছে ডিএনএ এর মধ্যেই জেনেটিক ম্যাটেরিয়াল বা জেনেটিক ইনফরমেশনগুলো থাকে। তো আমরা যদি এক লাইনে ডেফিনেশন বলতে চাই ডিএনএ লাইব্রেরির, তাহলে আমরা বলবো যে কালেকশন অফ জেনেটিক ফ্র্যাগমেন্টস কনস্টিটিউট ডিএনএ লাইব্রেরি। এখন এই ডিএনএ লাইব্রেরিটা কয় ধরনের হতে পারে? ডিএনএ লাইব্রেরিটা হবে দুই ধরনের। একটা হচ্ছে জেনোমিক ডিএনএ লাইব্রেরি, যেটাকে সংক্ষেপে বলা হয় জিডিএনএ লাইব্রেরি, জিটা স্মল লেটারের, জিডিএনএ লাইব্রেরি। আরেকটা হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরি, সেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি সিডিএনএ লাইব্রেরি। এখন এই যে দুটো টার্ম আমরা এখানে ইউজ করলাম, জেনোমিক ডিএনএ লাইব্রেরি অ্যান্ড কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরি, এই দুটো টার্ম সম্পর্কে আমরা ছোট করে জানবো। জেনোমিক ডিএনএ লাইব্রেরিটা কি জিনিস? আমরা আগে জেনেছি যে একটা ডিএনএ এর মধ্যে অনেকগুলো পার্ট থাকে। কি কি পার্ট থাকে বলো তো একজন? একটা ডিএনএ এর কি কি অংশ থাকে? এক্সন, ইন্ট্রন থাকে ম্যাডাম। হ্যাঁ, আর কি থাকে? নাইট্রোজেনাস বেস, তারপর রাইবোজ সুগার, এগুলো তো গাঠনিকভাবে তৈরি, বাট একটা সিকোয়েন্সার কোডিং রিজিয়ন থাকে। হ্যাঁ, এটা ওই যে একজন তো বললোই এক্সন ইন্ট্রন। এক্সন ইন্ট্রন কোনটা কোডিং কোনটা নন কোডিং? এক্সনটা কোডিং, এক্সনটা কোডিং, নন কোডিং। হ্যাঁ, ইন্ট্রনটা নন কোডিং। ওকে, এটা হচ্ছে মেইন পার্ট, তাই না? এক্সন আর ইন্ট্রন। তার বাইরেও আরো কিছু রেগুলেটরি সিকোয়েন্স থাকে। তোমরা ট্রান্সক্রিপশনে মনে আছে প্রমোটার রিজন, জি ম্যাম। তারপর পিছনের দিকে থাকবে টার্মিনেটর সিকোয়েন্স। হ্যাঁ, তারপর হচ্ছে এনহ্যান্সার থাকবে। এই যে টার্মগুলো বললাম, এইগুলোকে সব একসঙ্গে বলে হচ্ছে রেগুলেটরি সিকোয়েন্স। ঠিক আছে? তাহলে একটা ডিএনএ এর মধ্যে এক্সন, ইন্ট্রন এ দুটো হচ্ছে মেইন পার্ট, এর সাথে অ্যাক্সেসরি কিছু পোরশন থাকে যেগুলোকে আমরা একসঙ্গে বলেছি রেগুলেটরি সিকোয়েন্স অফ ডিএনএ অর জিন। ঠিক আছে? তাহলে জিনোমিক লাইব্রেরি, যেটা জেনোমিক লাইব্রেরি কি দিয়ে তৈরি হবে? যে জেনোমিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে। সেই জেনোমিক ম্যাটেরিয়ালের মধ্যে ইনফ্যাক্ট ডিএনএ ম্যাটেরিয়াল, তার মধ্যে সেই ডিএনএ এর মধ্যে এক্সন, ইন্ট্রন এবং রেগুলেটরি সিকোয়েন্স সবকিছু থাকবে। আমরা এই যে ছবিটা যদি দেখি তাহলে দেখো, এটা হচ্ছে এক্সন, ইন্ট্রন সবগুলো আছে কিন্তু। ওকে, এবং তার এই সামনের দিকে আছে প্রমোটার, পিছনের দিকে থাকবে হচ্ছে কি টার্মিনেটর, এর আগে থাকবে হচ্ছে সাইলেন্সার, একটা জোন থাকে। তো এগুলো হচ্ছে সবগুলো মিলে একসঙ্গে আমরা, এটা হচ্ছে আরএনএ হয়ে তো আবার এগুলোর মধ্যে কার্টেল হয়ে যায়, তাই না? কিন্তু এই ডিএনএটা পুরোটা যে থাকবে
যে লাইব্রেরির মধ্যে, সেটাকে আমরা বলেছি হলো জেনোমিক লাইব্রেরি। তাহলে ডিএনএ ফ্র্যাগমেন্ট রিপ্রেজেন্ট হোল জিনোম অফ আ পার্টিকুলার স্পিসিস যদি থাকে, সেটাকে আমরা বলেছি হচ্ছে জেনোমিক লাইব্রেরি। এখন তাহলে মানে সব জেনেটিক ম্যাটেরিয়াল একসঙ্গে নিয়ে যে আমরা একটা লাইব্রেরি তৈরি করলাম। এখন এই লাইব্রেরিটা আমরা কিভাবে তৈরি করব? এর পরের স্লাইডে আমি যেটা দেখাবো, যেটা হচ্ছে যে জেনোমিক লাইব্রেরিটা কিভাবে তৈরি করেছি। এখানে যে কথাগুলো বলবো, এখানে এই স্লাইডের এই কথাগুলো তোমরা এই মুহূর্তে ঠিক সিনক্রোনাইজ করতে পারবে না, কিন্তু এই টপিকটা যত আমি আগাবো, যখন ক্লোনিংয়ে যাব, তখন এই স্লাইডটা আমরা আবার ব্যাক করব। এইখানে আমি জাস্ট এখন একটু তোমাদেরকে একবার রিডিং দিয়ে যাচ্ছি, কিন্তু এটা আমি তখন ব্যাক করলে তোমরা নিজেরাই বুঝতে পারবা যে কোন স্টেপের পর কোন স্টেপ করলে আমরা একটা জেনোমিক লাইব্রেরি পেতে পারি। আমরা আসলে ডিএনএটা তো অনেক বড়, তোমরা জানো না, ডিএনএ লেন্থ তো অনেক বড়, কয়েক মাইল হয়তো বা, তাই না? তো এই পুরাটাকে নিয়ে আমরা জেনোমিক লাইব্রেরি তৈরি করা একটু টাফ। এটাকে আমরা পার্শিয়াল ডাইজেস্ট করব, করার পর একটা ডিএনএ ফ্র্যাগমেন্ট পাবো। সেই ডিএনএ ফ্র্যাগমেন্টটাকে, এইখানে যে টার্মগুলো ইউজ করছি এখন হয়তো বা তোমরা ভালো বুঝবে না, যে ডিএনএ ফ্র্যাগমেন্টটাকে আমরা একটা ভেক্টরের সাথে লাইগেট করব। লাইগেট করে এটা হচ্ছে একটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হলো। এই ভেক্টর, এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমরা একটা হোস্ট সেল, ব্যাকটেরিয়া সেলের মধ্যে এটা ঢুকাবো, ট্রান্সফার করব। ট্রান্সফার করার পর এটা ব্যাকটেরিয়া সেলের মধ্যে এটা অ্যাম্প্লিফিকেশন হবে। এইভাবে একটা ডিএনএ থেকে অনেকগুলো ডিএনএ করে আমরা একটা ডিএনএ লাইব্রেরি তৈরি করব। এটা হচ্ছে জাস্ট আমি খুব সিম্পল ওয়েতে বললাম। আমরা যখন ডিএনএ ক্লোনিং পড়বো, যে স্টেপগুলো পড়লে, এই স্টেপগুলোই আমরা ডিএনএ ক্লোনিং এর মধ্যে পড়বো। তো ডিএনএ ক্লোনিং পড়ার পর, ডিটেলস পড়ার পর আমরা আবার এই স্লাইডটাতে ব্যাক করব। আমার যদি মনে নাও থাকে, কেউ আমাকে মনে করিয়ে দিবে, তখন এই স্লাইডটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো মোটামুটি হচ্ছে যে একটা ডিএনএ থেকে থাউজেন্ডস কপি অফ সেম ডিএনএ তৈরি করে যে একটা লাইব্রেরি তৈরি করা, দ্যাট ইজ জেনোমিক লাইব্রেরি। আরেকটা কি আমরা বলেছিলাম, টাইপ বলেছিলাম লাইব্রেরির, সেটা হচ্ছে আরেকটা কি ছিল? কমপ্লিমেন্টারি ম্যাডাম, বা সিডিএনএ লাইব্রেরি, তাই তো? এই কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরিটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের, মানে এখনকার সময়ের কনটেক্সটে। এখন আমাদের যে কোভিড সিচুয়েশন, এই কোভিড সিচুয়েশনে যে কোভিড ভাইরাস, হ্যাঁ, কোভিড-19 ভাইরাসটা যে আমরা ডিটেক্ট করছি, তাই না, কোভিড পজিটিভ নেগেটিভ করছি, এইটার সাথে কমপ্লিমেন্টারি ডিএনএটা খুবই কানেক্টেড। এখন এই মুহূর্তে জেনে রাখো, পরে আমি একটা স্লাইডে একদম লাস্টে আমি দেখাবো পিসিআর, সেখানে এই ব্যাপারটা আমরা আরো ডিটেলস বলবো। এখন কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরিটা কি, এটা কি দিয়ে তৈরি? জেনোমিক লাইব্রেরিতে আমরা বলেছিলাম ডিএনএর এক্সন, ইন্ট্রন এবং অল আদার যে সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল আছে সবকিছুই থাকবে জেনোমিক লাইব্রেরিতে। কিন্তু কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরিতে থাকবে কি, ইট কন্টেইনস অল ক্লোনস অফ এক্সপ্রেসড ডিএনএ। এক্সপ্রেসড ডিএনএ এর পোরশনটাকে কি বলে? এক্সনস, দ্যাট ইজ কোডিং রিজন অফ আ পার্টিকুলার সেল টাইপ। শুধুমাত্র এক্সন নিয়ে, ডিএনএর এক্সন নিয়ে যে লাইব্রেরিটা তৈরি হবে, সেটাকে আমরা বলেছি হলো কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরি। এটা কিভাবে তৈরি হয়? ইট রিপ্রেজেন্টস কপি অফ ডিএনএ সিকোয়েন্স দ্যাট আর প্রেজেন্ট ইন এমআরএনএ বাই ইউজিং এনজাইম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। মানে কি, আমরা নর্মালি কি জানি? আমরা রিপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের মাধ্যমে আমরা জেনেছি রিপ্লিকেশন হচ্ছে ডিএনএ ডিরেক্টেড ডিএনএ সিনথেসিস, তাই তো? ঠিক বলেছি? জি ম্যাম। ওকে, জি ম্যাডাম। আচ্ছা, তারপর ট্রান্সক্রিপশন আমরা কি বলবো? যে ডিএনএ ডিএনএ আরএনএ সিনথেসিস। ডিএনএ টু এমআরএনএ, হ্যাঁ, এমআরএনএ সিনথেসিস, কিংবা এমআরএনএ বলবো না, ডিএনএ ডিরেক্টেড আরএনএ সিনথেসিস। আর ট্রান্সলেশন হচ্ছে এমআরএনএ থেকে প্রোটিন সিনথেসিস, তাই তো? এটা হচ্ছে নর্মাল সিকোয়েন্স। বাট এখানে কি হচ্ছে দেখো, আমরা সেকেন্ড লাইনটাতে দেখি, ইট রিপ্রেজেন্টস কপিজ অফ ডিএনএ সিকোয়েন্স দ্যাট আর প্রেজেন্ট ইন এমআরএনএ। কথাটা ঠিক উল্টো হয়ে গেল না? যে এমআরএনএ এর মধ্যে যে বেস সিকোয়েন্স আছে, সেটাকে কপি করে যে ডিএনএটা তৈরি হবে,
সেই ডিএনএ এর থাউজেন্ডস কপি নিয়ে যে লাইব্রেরি তৈরি হবে দ্যাট ইজ কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরি। এবং এই কপি তৈরি করার জন্য একটা এনজাইম লাগে, সেই এনজাইমটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। আমরা জানি ট্রান্সক্রিপশনের মাধ্যমে যে ট্রান্সক্রিপশন প্রসেসটা হয়, যে সেখানে একটা মেইন এনজাইম থাকে, সেটাকে আমরা কি বলি? আরএনএ পলিমারেজ এনজাইম, তাই না? আরএনএ পলিমারেজের যে ট্রান্সক্রিপ্টেজ, এটা ট্রান্সক্রিপশনে হেল্প করে। তো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ মানে হচ্ছে গিয়ে উল্টো ট্রান্সক্রিপ্টেজ এনজাইম লাগবে। সেই এনজাইমের মাধ্যমে কি হবে, এমআরএনএ থেকে এমআরএনএ এর বেস সিকোয়েন্সকে রিড করে উল্টো দিকে ঘুরে একটা ডিএনএ তৈরি হবে। সেই ডিএনএ থাউজেন্ডস কপি দিয়ে আমরা যে লাইব্রেরি তৈরি করব সেটাকে আমরা বলেছি কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরি। বাট এখানে তাহলে কি হলো, এমআরএনএ এর মধ্যে আমরা কি জানি, এমআরএনএ এর মধ্যে কি ইন্ট্রন এক্সন দুটোই থাকে নাকি? ম্যাম শুধু একজন থাকে। তাহলে পরে কি হবে, এমআরএনএ কে কপি করে টেমপ্লেট হিসেবে নিয়ে এখান থেকে আমি যখন ডিএনএ তৈরি করব রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে, তাহলে সেই ডিএনএ এর মধ্যে কি থাকবে? শুধু একজন থাকবে, ঠিক? তাহলে ওই একজনগুলো যে ডিএনএ নিয়ে কন্টেন্ট করবে সেটাকে আমরা বলেছি কমপ্লিমেন্টারি ডিএনএ। এই কমপ্লিমেন্টারি ডিএনএ থাউজেন্ডস কপি যখন আমরা পাবো নিয়ে কালেকশন করে যে লাইব্রেরিটা তৈরি করব দ্যাট ইজ নোন অ্যাজ কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরি। এটা যে আমরা করলাম, এমআরএনএ থেকে আমরা কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স দিয়ে যে ডিএনএটা তৈরি করলাম, এটা কি হলো? একটা সিঙ্গেল স্ট্র্যান্ড হলো না? এই সিঙ্গেল স্ট্র্যান্ডটাকে আমরা আবার ডাবল স্ট্র্যান্ডে মানে কনভার্ট করব রিপ্লিকেশনের মাধ্যমে। তাহলে cDNA serves as a template to prepare double strand DNA। আমরা পরের স্লাইডেই আমরা ছবি দেখলে আরো ক্লিয়ার হবে। তাহলে কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরিটা কনস্টিটিউট কি করে? ডিএনএ কনস্টিটিউট করে, সেটার মধ্যে কি থাকবে? শুধু এক্সন থাকবে। সেই এক্সনগুলো কোথা থেকে আসবে? এমআরএনএ এর বেস সিকোয়েন্সকে কপি করে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে সেই ডিএনএটা আমরা পাবো, এবং সেই একটা ডিএনএ স্ট্র্যান্ডকে তারপর আমরা টেমপ্লেট হিসেবে ইউজ করে এখান থেকে আমরা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ তৈরি করব। ম্যাম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এটা কি ম্যাম নিউক্লিয়াসে থাকে নাকি ম্যাম বাইরে থেকে কৃত্রিমভাবে দেওয়া হয়? আর রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা হচ্ছে গিয়ে তোমার প্রসেসটা ট্রান্সক্রিপশন কোথায় হয় বলো? এই তো নিউক্লিয়াসে। কিন্তু এমআরএনএ যখন আমি বলছি এক্সন যখন বলছি, তখন এইটার মধ্যে কি ম্যাচিউর এমআরএনএ হচ্ছে নাকি এটা ইম্যাচিউর এমআরএনএ হচ্ছে? মানে এক্সন থাকলে সেটা ম্যাচিউর। তাহলে এটা হচ্ছে, কিন্তু প্রসেসটা তো রিভার্স ট্রান্সক্রিপ্টেজটা কোথায় হবে? এটা হচ্ছে কি তোমার ডিএনএ যখন তৈরি হবে ডেফিনেটলি এটা নিউক্লিয়াস ছাড়া তো হবে না, হবে কি? না ম্যাম, ডিএনএ রিলেটেড যাই হোক সেটা তো আমার নিউক্লিয়াসেই যেতে হবে, সাইটোপ্লাজমে হওয়ার কোনো স্কোপ নাই কিন্তু। সো এটা সবকিছু রিভার্স হয়ে যাবে, নর্মাল প্রসেসের জাস্ট উল্টো ঘটনা ঘটবে। মানে এটা কি প্রাকৃতিক ভাবে হয় নাকি ম্যাম বাইরে থেকে করা হয় জিনিসটা? এটা হচ্ছে গিয়ে মানে নর্মালি হওয়ার কথা না, যখন এটা হয় হচ্ছে ভাইরাসে হয় আর কি, বুঝছো? যখন ইনফেক্টেড হয় তখন হবে। এটা তো পুরোটাই আর কি অ্যাবনর্মাল একটা কন্ডিশন। রিভার্স ট্রান্সক্রিপশন কিন্তু নর্মাল প্রসেস না। আমরা নর্মাল প্রসেস কিন্তু এতদিন বাকি 3-4টা আইটেমের মাধ্যমে আমরা পড়ে আসছি। এটা যেটা হচ্ছে এটা কিন্তু অ্যাবনর্মাল প্রসেস এবং এটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, ঠিক আছে? এটা বাইরে থেকে কোনো কিছু দিয়ে ফরেন বডি দিয়ে ইনফেক্টেড হওয়ার পরেই এই ঘটনাটা ঘটে। ওকে, তাহলে এটা আমরা এটা দেখি। দেখো কমপ্লিমেন্টারি ডিএনএ কিভাবে তৈরি হচ্ছে। আমরা এই যে রেড কালার একটা স্ট্র্যান্ড দেখতে পাচ্ছি, এটা ডিনোট করে আরএনএ, ঠিক আছে? এবং আরএনএ তে আমরা যখন পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন পড়েছি তখন আমরা পড়েছি যে 5 প্রাইম ক্যাপিং হবে, পলি এ টেইলিং হয়, তাই না? জি ম্যাম। পলি এ টেইলিংটা কি দিয়ে হয়? 20 to 30 250 বেস হচ্ছে অ্যাডিনিন এ যুক্ত হয়, তাই না? ঠিক বলছি আমি? আচ্ছা, তো প্রায় 250 থেকে 300 বেস এ অ্যাডিনিন যুক্ত হয়ে পলি এ টেইলিং হচ্ছে। তো এর বেস পেয়ারিং রুল অনুসারে এর কমপ্লিমেন্টারি বেস কি হবে? জি ম্যাডাম, টি অ্যাডিনিন
আর আরএনএ তে ইউরাসিল ম্যাডাম। না, আমি তো আরএনএ বলছি না, এটা তো আমি ডিএনএ তৈরি করব। জি ম্যাডাম, টি হবে ম্যাডাম। কি হবে? তাহলে দেখো এই যে এখানে আমি কতগুলো টি নিয়ে আসছি, এটা হচ্ছে কি প্রাইমার। আমি ডিএনএ তৈরি করব যেহেতু আমার প্রাইমার লাগবে। সো এখানে আমি একটা অলিগোনিউক্লিওটাইড একটা প্রাইমার আমি রেডি করেছি। এর কমপ্লিমেন্টারি বেস টি হিসাবে একটা প্রাইমার নিয়ে আসছি টি, এবং তারপর কি করেছি, এখানে একটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আমি এখানে নিয়ে এসেছি এবং এটা রান করবে। রান করে করে আলটিমেটলি একটা কি হলো, ব্লু কালারের একটা স্ট্র্যান্ড তৈরি হলো, দ্যাট ইজ নোন অ্যাজ কমপ্লিমেন্টারি ডিএনএ। তাহলে কি হলো, আমরা এখানে একটা এমআরএনএ নিলাম, এমআরএনএর 3 প্রাইম এন্ডে কি হবে, আমি কমপ্লিমেন্টারি বেস টি নিয়ে আসছি। এবং তোমাদের ডিরেকশনগুলো মনে আছে? রিপ্লিকেশন শুরু হয় কোন এন্ড থেকে? ডিরেকশনটা কি? এন্ড থেকে ম্যাম শুরু হয় ম্যাম, সিনথেসাইজ হয় ম্যাম 5 প্রাইম টু 3। 3 প্রাইম থেকে রিড করা শুরু করে, 3 প্রাইম থেকে। জি ম্যাডাম, 3 প্রাইম টু 5 প্রাইম, আর সিনথেসিস হবে 5 প্রাইম টু 3 প্রাইম। আর গ্রোয়িং স্ট্র্যান্ডের ডিরেকশন হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, তাই না? জি ম্যাম। ওকে, জি ম্যাডাম। তাহলে এখানে কি হলো দেখো, গ্রোয়িং এজ হচ্ছে আমি 3 প্রাইম থেকে রিড করা শুরু করব ইন প্রেজেন্স অফ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। দিলে পরে আমাদের একটা ব্লু কালার স্ট্র্যান্ড ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হচ্ছে এবং দিস ইজ নোন অ্যাজ কমপ্লিমেন্টারি ডিএনএ। তাহলে এখানে এমআরএনএ থাকলো, এর কমপ্লিমেন্টারি ডিএনএ এটা তৈরি হলো। হওয়ার পরে যেটা হবে, আমাদেরকে এখান থেকে এমআরএনএটাকে আমাদের সরিয়ে নিতে হবে, এটাকে রিমুভ করতে হবে। এই রিমুভটা কে করবে? mRNA is removed by using RNase enzyme। তোমাদের পড়া জিনিসগুলোই কিন্তু আমি আজকে রিকল করছি। RNase enzyme দিয়ে আমি এই mRNA-টাকে এখান থেকে রিমুভ করে নিলাম। করার ফলে কি হবে, আমরা শুধুমাত্র একটা সিঙ্গেল স্ট্র্যান্ড কমপ্লিমেন্টারি ডিএনএ পেলাম। কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ দিয়ে তো আমাদের কাজ চলবে না, এটাকে আমাদের ডাবল স্ট্র্যান্ডে কনভার্ট করতে হবে। ডাবল স্ট্র্যান্ডে কনভার্ট করার ফলে তাহলে এই যে গ্রোয়িং স্ট্র্যান্ড যেটা হলো, সেটা কি হলো, এইদিকে 5 প্রাইম এন্ড থাকলো এবং এইদিকে 3 প্রাইম এন্ড থাকলো। এই 3 প্রাইম এন্ডটা নিজের থেকেই আবার একটু বেন্ড হয়ে যাবে। বেন্ড হয়ে এটা হেয়ার পিন টাইপের একটা লুপ তৈরি করবে 3 প্রাইম এন্ডে, 3 প্রাইম হাইড্রোক্সিল এন্ডে, এবং এইটাই পরবর্তীতে তোমার কমপ্লিমেন্টারি ডিএনএ মানে একটা প্রাইমার হিসাবে কাজ করবে। ঠিক আছে? তো a free 3 prime hydroxyl end is needed. This is provided by single strand complementary DNA itself by generating a hairpin loop at the 3 prime end by coiling itself. এ নিজেই কয়েল হয়ে এ প্রাইমার হিসেবে কাজ করবে। এটুকু বুঝা গেল? ওকে, জি ম্যাডাম। তারপর কি হলো, এই যে এমআরএনএটা হচ্ছে গিয়ে আমি হাইড্রোলাইসিস এক হচ্ছে এনজাইম আরএনএস এনজাইম দিয়ে আমি এবং একটা অ্যালকালি মিডিয়া তৈরি করব সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা দিয়ে আমি এমআরএনএটা এখান থেকে আমি সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পর হেয়ারপিন লুপ হলো, লুপ হওয়ার পর এটা গ্রোয়িং স্টেজ, এই এন্ডটা হচ্ছে গ্রোয়িং এন্ড। এখান থেকে আমাদের মনে করো যে ডিএনএ পলিমারেজ এনজাইম ছিল না ইলংগেশনের জন্য, চেন ইলংগেশনের জন্য, খেয়াল আছে রিপ্লিকেশনে ডিএনএ পলিমারেজ এনজাইম, সেই ডিএনএ পলিমারেজ এনজাইমটা চলে আসলো। আসার পরে এই 3 প্রাইম এন্ড থেকে এ আবার এই স্ট্র্যান্ডটাকে রিড করে করে কমপ্লিমেন্টারি বেস বসিয়ে 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 একটা তোমার স্ট্র্যান্ড তৈরি করলো। ঠিক আছে? এখন এই যে স্ট্র্যান্ড তৈরি তো হয়ে গেল, কিন্তু এই জায়গাটা তো এখনো কানেক্টেড রয়ে গেছে। এই কানেকশনটাকে আমার কার্টেল করতে হবে, কেটে ফেলতে হবে। এই কাটার কাজটা কে করবে? নিউক্লিয়েজ। তোমরা এতদিনে জেনে গেছো নিউক্লিয়েজ এনজাইমগুলো হচ্ছে কার্টেল করে। এই হেয়ারপিনের এই এন্ডিংটা কাট করে দেবে সিঙ্গেল স্ট্র্যান্ড স্পেসিফিক একটা এনজাইম নিউক্লিয়াস, এটা দিয়ে এটা কার্টেল করে ফেললো। কার্টেল করার ফলে আমরা কি পেলাম? একটা ডাবল স্ট্র্যান্ড ডিএনএ পেলাম, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ পেলাম, এবং এইটাই হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টারি ডিএনএ ইজ রেডি ফর ইনসারশন ইনটু অ্যাপ্রোপ্রিয়েট ক্লোনিং ভেক্টর। মানে হচ্ছে আমরা ক্লোনিং এর জন্য ইউজ করবো এবং এটাকেই আমরা লাইব্রেরিতে রেখে দিই আর কি। এই হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করা ফ্রম এমআরএনএ। পুরোই এতদিন তোমরা যে নর্মাল প্রসেসটা পড়ে আসছো সেটা জাস্ট উল্টো ঘটনা ঘটিয়ে তোমার কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরিটা তৈরি করা হয়, কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করা হয় এবং সেই কালেকশন অফ কমপ্লিমেন্টারি ডিএনএ দিয়ে আমরা ডিএনএ লাইব্রেরি তৈরি করি। ঠিক আছে, বুঝা গেল কি?
ম্যাম না বলতে পারলে বলো, আবার বলি না হয়। ম্যাম কাট করার ডিএনএ পোর্শনটা কি ম্যাম পরবর্তীতে কোনো কাজে লাগে নাকি ম্যাম ওটা এমনি টোটালি রিমুভ হয়ে যায়? কোনটা যে কাট করলাম যে? জি ম্যাম। না, এটা আর কোনো কাজে নেই, এটা অ্যাক্সেসরি পার্ট। এটা হচ্ছে কি নিউক্লিয়াস এনজাইম দিয়ে এটা ই করে কার্টেল করে এটা ডাইজেস্ট হয়ে যায় আর কি। আর ম্যাম অলিগোটি ওটাকে কেটে ফেলে দেওয়া হয়? এই যে এই প্রথমে যে অলিগো, হ্যাঁ। অলিগো না, এটা থাকবে, এটা থাকবে, এটাও থাকবে। এটা পরে যদি রেপ্লিকেশনেতে আসতে আসলে পোস্ট রেপ্লিকেশনাল মডিফিকেশন নাই, এটা ওইভাবেই তৈরি হয় যাতে ওইটার হয় না আর কি। এখন সিডিএনএ লাইব্রেরি এবং জেনোমিক ডিএনএ লাইব্রেরি দুইটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, আমরা অলরেডি জেনে গেছি যে দুইটা লাইন এখানে লেখা আছে, এই দুইটা লাইন আমরা জানি অলরেডি যে সিডিএনএ লাইব্রেরি ল্যাক অফ নন কোডিং অ্যান্ড রেগুলেটরি এলিমেন্টস ফাউন্ড ইন জিডিএনএ লাইব্রেরি, তাই না? এটা আমরা জানি। আর খুবই স্বাভাবিক কথা যে জিডিএনএ লাইব্রেরি তো আসলে বেশি ম্যাটেরিয়াল কন্টেইন করে, সো কম্পারেটিভলি একটু বেশি ইনফরমেশন জিডিএনএ লাইব্রেরির মধ্যে থাকবে রাদার দেন ইন কম্পারিজন টু সিডিএনএ লাইব্রেরি, তাই না? ওখানের মধ্যে ইন্ট্রন, এক্সন, রেগুলেটরি সিকোয়েন্স সবই থাকছে, সো ওটার মধ্যে একটু ইনফরমেশনও বেশি থাকবে। কিন্তু সিডিএনএ লাইব্রেরিটা তাহলে আমরা কেন করব? সিডিএনএ লাইব্রেরি করব আমরা পরবর্তীতে যখন আমরা দেখব, আমি বলবো যে সিডিএনএ লাইব্রেরির ইম্পর্টেন্সটা পিসিআর এর ক্ষেত্রে আমরা তখন এটা আমরা এক্সপ্লেন করব যে সিডিএনএ লাইব্রেরির ইম্পর্টেন্সটা কি। আরেকটা টার্ম সম্পর্কে আমরা একটু জানবো, সেটা হচ্ছে ডিএনএ প্রব। ডিএনএ প্রবের আগে আমরা ছবি দেখি, আগে একটু ছবি দেখি তারপর ল্যাঙ্গুয়েজে আসি। এখানে ডিএনএ প্রব আমরা বুঝেছি, এখানে দেখছো কি একটা ইয়েলো একটা এমিট করছে লাইট, তাই না? মাঝখানে একটা অরেঞ্জ কালারের একটা ডিএনএ, ছোট্ট একটু আমরা সিঙ্গেল স্ট্র্যান্ডের একটা ডিএনএ দেখতে পাচ্ছি, তার চারপাশ দিয়ে একটা ইয়েলো কালার এমিট করছে, তাই না? ঠিক, কিন্তু ইয়েলো কালারটা বসিয়ে দেওয়া হয়নি, এটা মনে হচ্ছে যে অরেঞ্জ থেকে ইয়েলো কালার এমিট করছে। এই যে এমিট করার মতো মনে হচ্ছে, আসলে এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ একটা ডাই, যেটা আমরা একটা সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএর সাথে আমরা অ্যাড করে দিয়েছি, যুক্ত করেছি। করে আমরা কি করেছি, একটা ধরো একটা লাইব্রেরি আছে, তার মধ্যে থেকে আমরা পার্টিকুলার একটা ডিএনএ কে আমরা খুঁজে বের করব। ধরো এই যে এরকম 1, 2, 1, 2, 3 এরকম অনেকগুলো ডিএনএ ফ্র্যাগমেন্ট আছে একটা ধরো একটা বোলের মধ্যে, একটা কন্টেইনারের মধ্যে অনেকগুলো ডিএনএ এরকম আছে। এখান থেকে আমি পার্টিকুলারলি এইরকম TAGGCT এরকম সিকোয়েন্সের একটা আমি ডিএনএ কে খুঁজে বের করতে চাই। তো আমি তো আর প্রত্যেকটা উঠিয়ে উঠিয়ে দেখে দেখে এই সিকোয়েন্স ওই সিকোয়েন্স এগুলো তো আমরা খুঁজে বের করতে পারবো না। তাহলে থাউজেন্ডস কালেকশন থেকে একটা ডিএনএ কে আমি যদি আইডেন্টিফাই করতে চাই, তাহলে পরে আমি তো জানি যে আমি এই বেস সিকোয়েন্সের ডিএনএটাকে খুঁজছি। তাহলে কি করব, তার যে কমপ্লিমেন্টারি বেসগুলো নিয়ে একটা ডিএনএ কে আমি চুজ করব। আমি বাইরে থেকে এইরকম একটা ডিএনএ কে চুজ করলাম, করার পর এর সাথে কি করব, আমি একটা রেডিও অ্যাক্টিভ একটা ডাই এর সাথে অ্যাড করে দেব। রেডিও অ্যাক্টিভ একটা ডাই অ্যাড করে সেটাকে এই সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএটাকে আমি তখন এই কন্টেইনারের মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর কি হবে, ঘটনাটা কি ঘটবে, ও তো যে সেটা এর সাথে বাইন্ড করবে না, এর সাথে বাইন্ড করবে না, ও ওর কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স গুলোকে খুঁজতে শুরু করবে। খুঁজে 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 ও দেখবে যে হ্যাঁ, আমি এই স্ট্র্যান্ডটার মধ্যে আমি কমপ্লিমেন্টারি সিকোয়েন্স গুলো খুঁজে পাচ্ছি। তখন ও যে কি করবে, ও যে এইখানে এর সাথে সেট হয়ে যাবে, এই স্ট্যান্ডার্ডের সাথে ও বাইন্ড করবে। বাইন্ড করার পর তারপর তুমি ওই কন্টেইনারের মধ্যে ভিউ করে দেখবা যে এখানে তোমার কোডটা থেকে কোন জায়গা থেকে লাইট এমিট হচ্ছে। এই রেডিও অ্যাক্টিভ এই ডাই থেকে লাইট এমিট করবে, যেমন রাস্তায় সোডিয়াম লাইটগুলো যেভাবে জ্বলে অন্ধকারে, ওইভাবে ও জ্বলতে থাকবে। তখন তুমি এই স্ট্র্যান্ডটাকে ওই থাউজেন্ডস কপি থেকে তুমি ওই কন্টেইনার থেকে তুমি ওই স্ট্র্যান্ডটাকে তুমি বের করে নিয়ে আসলে, এনে তুমি যে কাজ করতে চাও সেই কাজটা তুমি ওই স্ট্র্যান্ড দিয়ে তুমি কমপ্লিট করবা। এই হচ্ছে ডিএনএ প্রব এবং তার কাজ। এবার তাহলে আমরা এখানে ডিএনএ প্রবের ডেফিনেশনটা দেখি। আর ইউজুয়ালি সিঙ্গেল স্ট্র্যান্ডেড পিসেস অফ ডিএনএ, সামটাইমস আরএনএও হতে পারে, লেভেলড উইথ রেডিও আইসোটোপস। এই রেডিও আইসোটোপগুলোর মধ্যে কোন কোন ডাই ইউজ করব আমরা, 32 ফসফেট, বায়োটিন, অ্যাভিডিন,
এই ডাই কন্টেইনিং রেডিও আইসোটোপ দিয়ে লেবেল করা থাকবে। এবং কি লেবেল করা থাকবে? সিঙ্গেল স্ট্র্যান্ড পিস অফ ডিএনএ অথবা সামটাইমস আরএনএ। যদি আমি কমপ্লিমেন্টারি ডিএনএ করতে চাই তাহলে আমার সামটাইমস আরএনএ নেব, অথবা যদি আমি ডিএনএ থেকে ডিএনএ করতে চাই তাহলে আমরা সিঙ্গেল স্ট্র্যান্ড পিস অফ ডিএনএ নেব। তাহলে ডিএনএ প্রব হিসেবে আমরা কি ইউজ করছি? সিঙ্গেল স্ট্র্যান্ড পিস অফ ডিএনএ ইউজ করছি। সেটা কি দিয়ে লেবেল করব? রেডিও আইসোটোপ ডাই দিয়ে লেবেল করব। রেডিও আইসোটোপ ডাইয়ের দুই একটা নাম বলতে বললে আমরা বলবো 32 ফসফেট, বায়োটিন, অ্যাভিডিন, এক্সেট্রা। এটা বোঝা গেল ডিএনএ প্রব? জি ম্যাডাম। আচ্ছা, এখন prop contain complementary base sequence are used to identify specific DNA fragment of DNA library. ওই যে আমি ডিএনএ লাইব্রেরি বলেছিলাম, ডিএনএ লাইব্রেরি থেকে আমরা ওখানে তো থাউজেন্ডস মিলিয়নস অফ কপি আছে ডিএনএ, সেখান থেকে আমরা স্পেসিফিক ডিএনএ ফ্র্যাগমেন্টটাকে আমরা আইডেন্টিফাই করার জন্যই প্রপটাকে ইউজ করে থাকি। আরও যদি স্পেসিফিক্যালি আমরা প্রপ কোন কোন কাজে ইউজ করি তাহলে আমরা এই তিনটা ইউজ বলতে পারি। টু সার্চ ডিএনএ লাইব্রেরি ফর স্পেসিফিক জিন, পার্টিকুলার ডিএনএটাকে আমরা সার্চ করার জন্য ডিএনএ লাইব্রেরি থেকে আমরা ইউজ করি। টু ডিটেক্ট স্পেসিফিক ডিএনএ ফ্র্যাগমেন্ট ইন ব্লটিং টেকনিক, তোমরা ব্লটিং টেকনিক সম্পর্কে তোমাদের আইডিয়া আছে কিনা জানি না, বাট আন্ডারগ্রেডে ব্লটিং টেকনিকগুলো পড়ানো হয় না। নর্দার্ন ব্লট, সাউদার্ন ব্লট, এরকম ওয়েস্টার্ন ব্লট, এরকম ব্লটিং টেকনিক আছে যার মাধ্যমে আমরা ডিএনএ ক্লোনিং এর আর কি এই টেকনিকগুলো ইউজ করে থাকি। সেখানে আমরা ডিএনএ ফ্র্যাগমেন্ট আইডেন্টিফিকেশনের জন্য আমরা প্রপটা ইউজ করি। আর অথবা আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট মেডিকেল সায়েন্সে, টু ডিটেক্ট মিউটেন্ট জিন ফর ডায়াগনোসিস অফ জেনেটিক ডিসঅর্ডার। সাপোজ থ্যালাসেমিয়া, তোমরা নাম শুনেছো তাই না? থ্যালাসেমিয়ার নাম শুনেছো তো? এই থ্যালাসেমিয়াতে কি হয়? হিমোগ্লোবিনের মধ্যে 4টা চেন থাকে, 2 আলফা চেন এবং 2 বিটা চেন। এই চেনগুলোতে যখন ডিফেক্ট থাকে তখন থ্যালাসেমিয়া হয়। থ্যালাসেমিয়া দুই ধরনের হতে পারে, বিটা থ্যালাসেমিয়া এবং আলফা থ্যালাসেমিয়া। যখন বিটা চেনে ডিফেক্ট থাকে তখন বিটা, আলফাতে থাকলে আলফা। তো ডিফেক্ট মানে কি? কোনো একটা জায়গাতে মিউটেশন হয়ে চেঞ্জ হয়ে গেছে হিমোগ্লোবিনের মধ্যে, তখন ডিটেক্ট মিউটেন্ট জেন ফর ডায়াগনোসিস অফ জেনেটিক ডিসঅর্ডার। তো ওই মিউটেন্ট জিনটাকে ডায়াগনোসিস করার জন্য আমরা হয়তোবা একটা মিউটেন্ট ডিএনএ নিলাম, সেখানে আমি প্রপ দিয়ে ওটা আইডেন্টিফাই করে ওটা আমি ওই ডিএনএর যে থ্যালাসেমিয়ার পেশেন্ট তার ডিএনএটাকে আমরা ই করে এক্সট্রাক্ট করে ওটার সাথে আমরা যদি কমপ্লিমেন্টারি করে দিতে পারি তাহলে আমরা বুঝবো যে এটা ডিফেক্টিভ জিন হয়েছে। তো মিউটেশনের মাধ্যমে যে ডিজিজগুলো হয় সেগুলোকে আইডেন্টিফিকেশনের জন্য পিসিআর এর মাধ্যমে আমরা এটা করতে পারি। তাহলে লাইব্রেরিতে ডিএনএ লাইব্রেরি স্পেসিফিক জিন আমরা আইডেন্টিফাই করতে পারি। ব্লটিং টেকনিকের জন্য পার্টিকুলার ডিএনএ ফ্র্যাগমেন্ট নিয়ে আমি ব্লটিং টেকনিকে ইউজ করব, তখন এটাকে পার্টিকুলার ফ্র্যাগমেন্টটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, অথবা মিউটেন্ট জিন আইডেন্টিফাই করার জন্য আমরা ডিএনএ প্রপটা ইউজ করতে পারি। এগুলো এই যে এই আগের যে ডিএনএ লাইব্রেরি বললাম, ডিএনএ প্রপ বলছি, এগুলো সবই হচ্ছে কি শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট। এবং ভাইবাতেও, এবং এটা যেটা যে 32 ফসফেট বললাম, বায়োটিন, অ্যাভিডিন, যে ডাইগুলোর নাম বললাম, এমসিকিউ এগুলোতে আসে। এটা আগেই দেখিয়েছি ডিএনএ প্রব। আরেকটা ছোট্ট একটা টার্ম, এটা তোমরা অলরেডি আগে বেশ কয়েকবার এই টার্মটা শুনেছো, সেটা হচ্ছে তোমার মানে এই প্রাইমার। রিপ্লিকেশনের সময় পড়ানো হয়েছে, টার্মিনোলজি যখন পড়ানো হয়েছে তখনও পড়ানো হয়েছে। তো আমি এটা জাস্ট অ্যাট এ গ্লান্স একটু বলে যাই প্রাইমার কাকে বলে। প্রাইমার হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড অলিগোনিউক্লিয়েড, এইটা হচ্ছে প্রাইমার। দেখো ছবি আগে দেখি আমরা, এটা প্রাইমার। প্রাইমারে কি আছে? একটা 5 প্রাইম আছে, একটা 3 প্রাইম আছে। তো প্রাইমার ইজ এ সিঙ্গেল স্ট্র্যান্ড অলিগোনিউক্লিওটাইড, ইউজুয়ালি 20 to 35 নিউক্লিওটাইড লং। প্রাইমার হচ্ছে গিয়ে একটা সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএই বলবো এটাকে, অথবা এটা আরএনএও হতে পারে। এটা বেস সিকোয়েন্স কমপ্লিমেন্টারি টু দ্য স্ট্র্যান্ড অফ কপিড। এইটা হচ্ছে গিয়ে যে স্ট্র্যান্ডটা যেটা আমি কপি করতে চাই তার ইনিশিয়ালি কয়েকটা স্ট্র্যান্ড, কয়েকটা বেস নিয়ে বেজের কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স দিয়ে আমরা একটা ডিএনএ স্ট্র্যান্ড অথবা আরএনএ স্ট্র্যান্ড তৈরি করব, যেটাকে আমরা বলেছি হচ্ছে প্রাইমার। এবং সেটার মধ্যে কতগুলো বেস সিকোয়েন্স থাকবে? 20 to 35 বেস সিকোয়েন্স থাকতে পারে আর কি। এটিজিসি এরকম থাকে যে এগুলো হচ্ছে গিয়ে 20 to 35। এবং এই প্রাইমারের মোটামুটি 4 থেকে 5টা ক্যারেক্টারিস্টিক ফিচার যদি আমরা মনে রাখি তাহলে আর কোথাওই কোনো সমস্যা হবে না। অলরেডি একটা বলে ফেলেছি, ইট হ্যাজ 5 প্রাইম টু 3 প্রাইম, দুইটা এন্ড থাকবে।
এটা কি করবে, যে ডিএনএ স্ট্র্যান্ডটাকে আমি কপি করতে চাই সেইটার সাথে অ্যান্টি প্যারালাল অ্যাটাচড হবে। অলওয়েজ 3 প্রাইম থেকে 5 প্রাইম এই যেটাকে আমরা কপি করব সেই স্ট্র্যান্ডের অ্যান্টি প্যারালাল 5 প্রাইম টু 3 প্রাইম অ্যাটাচড হবে। এটার গ্রোয়িং ডিরেকশন কি 5 প্রাইম টু 3 প্রাইম, মানে ওর যা মানে এন্ড দুইটা থাকে সেইভাবেই গ্রোয়িং ডিরেকশন একই 5 প্রাইম টু 3 প্রাইম। আর টেমপ্লেটটা কপি করবে কোথা থেকে 3 প্রাইম টু 5 প্রাইম। আর নিউ স্ট্র্যান্ড যেটা সিনথেসিস হচ্ছে সেটা ডিরেকশনও হবে 5 প্রাইম টু 3 প্রাইম। তাহলে পরে আমরা তিনটা জায়গাতে সেম ডিরেকশন পেলাম। এটা দুইটা এন্ড থাকে 5 প্রাইম টু 3 প্রাইম, এটা হচ্ছে গিয়ে গ্রোয়িং ডিরেকশন হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, এবং নতুন যে স্ট্র্যান্ডটা তৈরি হবে সেই স্ট্র্যান্ডের ডিরেকশনও হবে 5 প্রাইম টু 3 প্রাইম। শুধুমাত্র যে স্ট্র্যান্ডটাকে কপি করবে সেই স্ট্র্যান্ডের ডিরেকশন হবে 3 প্রাইম টু 5 প্রাইম। মনে রাখার জন্য এইভাবেই মনে রাখা দরকার। আর যেহেতু এইটার যেটাকে কপি করবে সেটার ডিরেকশন 3 প্রাইম টু 5 প্রাইম, আর যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, সো এরা অ্যান্টি প্যারালাল। এই হচ্ছে প্রাইমার সম্পর্কে দুই একটা কথা, এটা আমি রিপিট করলাম, আগে তোমরা অনেকবার প্রাইমার সম্পর্কে জেনেছো। আমার এখানে প্রাইমার আবার আলাদা করে বলার উদ্দেশ্য হলো আমরা যখন পিসিআর পড়ব তখন আমরা এই প্রাইমারের একটা ভাইটাল রোল আছে ওখানে, সেটা তখন আমরা দেখব। তাহলে মোটামুটি আমরা তিনটা টার্ম সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম। একটা হচ্ছে ডিএনএ লাইব্রেরি, আরেকটা বললাম ডিএনএ প্রব, আরেকটা বললাম প্রাইমার। ডিএনএ লাইব্রেরির মধ্যে জি লাইব্রেরি বলেছি আমরা, জি ডিএনএ লাইব্রেরি, আর হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরি। কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরির ইম্পর্টেন্সটা আমি কিছুটা বলেছি, এবং বাকিটা আমরা ওই ক্লোনিং এর শেষে আমরা এখনকার এই সময়ের সাথে কম্পেয়ার করে আমি কিছু কথা বলবো তখন। এবার আমরা যে আজকে যে টপিক যেটা বলেছিলাম রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, সেইটাতে আসি আমরা। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, রিকম্বিনেন্ট কথাটার মানে হচ্ছে কি যে রিকম্বিনেশন অফ হোয়াট, জেনেটিক ম্যাটেরিয়ালসের। সেই রিকম্বিনেশনটাকে আমরা আরেকটা টার্ম ইউজ করতে পারি, সেটা হচ্ছে ম্যানিপুলেশন, দ্য জেনেটিক ম্যানিপুলেশন ইন দ্য ল্যাবরেটরি অর আর্টিফিশিয়ালি ইনভলভিং কি এই প্রসিডিউরে কি ইনভলভ হয়, involving the isolation and cloning of a specific DNA are collectively referred as recombinant DNA technology, more commonly genetic engineering. যদি recombinant DNA পরীক্ষাতে আসে ডেফিনেশন, ডিফাইন্ড RDT, recombinant DNA technology, ডেফিনেশনটা আসলে এইভাবেই আছে, বিভিন্ন বই বিভিন্ন রকম আছে, তোমরা একটা স্ট্যান্ডার্ড বই থেকেও নিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে genetic manipulation in the laboratory or artificially involving the isolation and cloning of a specific DNA are collectively referred as recombinant DNA technology, অথবা more commonly genetic engineering. আমি সবসময় বলি যে তোমরা মেডিকেলে পড়তে আসছো তাই না, ম্যাক্সিমামই কি নিজের ইচ্ছে আসছো না বাবা মার ইচ্ছে আসছো? রেসপন্স করো। নিজের ইচ্ছাই ম্যাডাম। বাবা মার ইচ্ছায়। এই যে দেখো ভাগ হয়ে যাচ্ছে কিন্তু 50-50, বাবা মার ইচ্ছায়। বাবা মার ইচ্ছা আছে ছেলেকে ডাক্তার বানাবে, মেয়েকে ডাক্তার বানাবে, কিন্তু নিজের ইচ্ছা হচ্ছে যে আমি ইঞ্জিনিয়ার হব। তাহলে আমি সেই ক্ষেত্রে বলি যে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়লে মনে হয় দুই কুলই রক্ষা হতো। ম্যাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইচ্ছা ছিল ম্যাম। হ্যাঁ ম্যাম ওইটাই পড়তে দেয় না, বিউটাই পড়তে দেয় না ম্যাম। কিন্তু এটা বুঝা তোমাদের, তাহলে তো এটা তোমাদের অক্ষমতা, তোমরা বুঝাতে পারতা যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়লে ইঞ্জিনিয়ারিং হওয়া যাবে, আবার হচ্ছে ডাক্তারও হওয়া যাবে আর কি। ম্যাম বাবা মা তাহলে উল্টা বুঝাইতো, ডাক্তারি পড়ো তাহলে দুইটাই পাবা। ম্যাম দেশে এটার রেসপেক্ট নাই, বাবা মা মনে করে ডিইউতে পড়াশোনা করলে স্টুডেন্ট ভালো হবে না, ফিউচারে কোনো শাইনিং করে সোশ্যাল স্ট্যাটাস থাকে না তাই না? ইয়েস ম্যাম, এটা আসলে স্রোতের বিপরীতে যেতে আমরা সবসময় ভয় পাই। বাট এখন অনেকেই বুয়েটে যেটা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে এটাকে অনেকে মানে ফ্যাসিনেটিংলি পড়ে আর কি জিনিস, এই সাবজেক্টটাতে মনে করে যে ঝামেলা কম। অনেকের যেটা হচ্ছে মেডিকেলে বায়োলজির প্রতি ইন্টারেস্ট আছে কিন্তু মেডিকেল পড়বে না, পড়া বেশি, সেই জন্য তারা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং করে, মানে ওই দুধের স্বাদ হলে মেটায় মনে হয় এরকম।
তো যাই হোক, এটা হচ্ছে কি ডেফিনেশন। এখন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এই যে বললাম ইনভলভিং আইসোলেশন অ্যান্ড ক্লোনিং, এই জিনিসটা বললাম, এই জিনিসটা আসলে এত সহজে না, এটা স্টেপ ওয়াইজ 4টা স্টেপের মাধ্যমে আমরা এই প্রসেসটা কমপ্লিট করি। সেই 4টা স্টেপ কি কি? আরডিটির 4টা স্টেপ আছে। একটা হচ্ছে আইসোলেশন অফ স্পেসিফিক ডিএনএ। আমি যে ডিএনএটাকে ক্লোন করতে চাই, যে ডিএনএ এর একটা ডিএনএ থেকে আমি থাউজেন্ডস কপি তৈরি করতে চাই, আমি আবারও বলছি ডিএনএ এর লেন্থ অনেক বড়, পুরোটা ডিএনএ কে নিয়ে আমি কপি করতে পারবো না, পার্টিকুলার একটা সেগমেন্টকে আমাকে কপি করতে হবে। সেই স্পেসিফিক ডিএনএটাকে, সেই স্পেসিফিক পার্টিকুলার সেগমেন্টটাকে আমি আইসোলেট করব প্রথমে, নাম্বার 1। তো যত সহজে বললাম আইসোলেট করা, তত সহজ হবে না, এটার মধ্যেই অনেক কিছু হবে, যেটা পরে আমি এই পরের স্লাইড থেকেই আমি ডেসক্রিপশনটা শুরু করব। দেন এই পার্টিকুলার ডিএনএটাকে আমি আইসোলেট করে ফেললাম, ওটা রেখে দিলাম। তারপর সিলেকশন অফ ভেক্টর। ভেক্টর কথাটা, টার্মটা নতুন, আমরা ভেক্টর সম্পর্কেও জানবো। তো পার্টিকুলার একটা ভেক্টরকে আমি সিলেক্ট করব। থার্ড স্টেপে হচ্ছে প্রিপারেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ অর কাইমেরিক ডিএনএ, এটা সম্পর্কে ডিটেলস বলবো। তারপর কি করব, কিভাবে রিকম্বিনেন্ট ডিএনএ আর কাইমেরিক ডিএনএ তৈরি করব, এই স্পেসিফিক ডিএনএটাকে আমি ভেক্টরের সাথে বাইন্ড করব, বাইন্ড করে একটা কাইমেরিক ডিএনএ তৈরি হবে। তারপরে যেটা করব, এইটাকে আমি, এই কাইমেরিক ডিএনএটাকে আমি আবার ক্লোন করব, ক্লোন করে 1000 কপি করে এই পার্টিকুলার ডিএনএটাকে আমি 1000 কপি তৈরি করে ওটাকে আমি আবার সেপারেট করে আলাদা করে আমি ওই ডিএনএ অফ ইন্টারেস্টে 1000 কপি তৈরি করব। তো একে একে আমরা এই 4টা স্টেপই ডেসক্রাইব করব। এখন ধীরে ধীরে আসো, আমি আবারও বলছি ভয় পাওয়ার কিছু নাই, আমি কিন্তু 2টা লেকচার নেব, আজকে একদিনে শেষ করব না। তো প্রথম স্টেপটা দেখি আমরা, আইসোলেশন। আইসোলেশন মানে হচ্ছে কি আলাদা করা। একটা ডিজার্ট স্পেসিফিক ফ্র্যাগমেন্ট অফ ডিএনএটাকে আমরা আইসোলেট করব। কিভাবে আইসোলেট করব? ক্লেভিং এর মাধ্যমে, এবং এই ক্লেভ করার জন্য এবং পুরো প্রসিডিউরটা রান করার জন্য একটা এনজাইম লাগবে। সেই এনজাইমটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম। আমি জানি এগুলো তোমরা সবাই জানো, আমার কোনো ভুল হলে একটু ধরিয়ে দিও। তাহলে কি হলো, আইসোলেশন কথাটা, আমি স্টেপটাকে এক কথায় ডেসক্রাইব করতে গেলে আমি এই টার্মগুলো বলবো যে আইসোলেশন অফ আ ডিজার্ট স্পেসিফিক ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ ক্যান বি অ্যাচিভড বাই ক্লেভিং। ক্লেভিং মানে হচ্ছে কেটে ফেলা। brought about by a group of enzyme is known as restriction endonuclease enzyme. আমরা স্পেসিফিক ডিএনএটাকে, ফ্র্যাগমেন্টটাকে আলাদা করব ক্লেভ করে একটা এনজাইমের মাধ্যমে, সেই এনজাইমের নাম হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম। এটাকে সংক্ষেপে আমরা বলি RE, রেস্ট্রিকশনে R, এন্ডোনিউক্লিয়াসের E, RE, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম। তো এখন আমরা দেখি যে এই যে এখানে 2টা টার্ম ইউজ করলাম, ক্লেভিং এন্ড রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এই দুটো টার্ম ডিটেলস একটু জানতে হবে আমাদের। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম এই সম্পর্কে আমরা জানি। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমটাকে রেস্ট্রিকশন কেন বলা হয়েছে? Its name is restriction endonuclease due to the presence of this enzyme in the bacteria restrict the growth of bacterial virus. আমরা যখন ভেক্টর এবং এই ডিএনএ অফ আইসোলেটেড ডিএনএ নিয়ে একসঙ্গে বাইন্ড করে এটা আমি একটা ব্যাকটেরিয়ার ভিতর ঢুকাবো ফর অ্যাম্প্লিফিকেশন, তখন ওই ব্যাকটেরিয়ার মধ্যে অনেক ভাইরাস থাকবে। সেই ভাইরাসগুলো কি করবে, ওটাকে তো একটা ফরেন বডি হিসেবে ট্রিট করবে, ফরেন বডিটাকে মেরে ফেলার চেষ্টা করবে। কিন্তু ওইখানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমটা থাকার ফলে এই ভাইরাসটা আর গ্রো করবে না এবং এটাকে অ্যাক্টিভ হওয়া থেকে বিরত রাখবে, বাধা দেবে। যেহেতু বাধা দেয়, সেই জন্য এটাকে বলা হয়েছে রেস্ট্রিকশন। আর এন্ডোনিউক্লিয়াস তো এটা নামই। তো নেম ইজ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ডিউ টু দ্য প্রেজেন্স অফ দিস এনজাইম ইন দ্য ব্যাকটেরিয়া রেস্ট্রিক্ট দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়াল ভাইরাস, সেই জন্য এটাকে বলা হয়েছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম। 2 নম্বর কথা হলো, এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমের কি স্পেশাল ফিচার কি আছে? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমের স্পেশাল ফিচার হচ্ছে ও একটা স্পেসিফিক একটা শর্ট সিকোয়েন্স, মানে 6 থেকে 8 বেস পেয়ার নিউক্লিওটাইড বেস পেয়ার
একটা স্পেশাল সিকোয়েন্স থাকে সেটাকে আইডেন্টিফাই করতে পারে। সেই স্পেশাল সিকোয়েন্সটাকে আমরা কি বলেছি? সেই স্পেশাল সিকোয়েন্সটার নাম হচ্ছে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, প্যালিন্ড্রোম কথাটার মানে কি তোমরা জানো? আমি জানি, বলো তো কি প্যালিন্ড্রোম ম্যাম কথাটা? আগে থেকে পরে থেকে যেভাবে পড়ি, উল্টাইলে ম্যাম শব্দটা সেই আগে একই থেকে এবং শব্দে পরে অর্থ থেকে যেভাবে পড়ি ম্যাম সেমই থাকে ম্যাম। আমি যদি একটু এক্সাম্পল দিই, সবসময় আসলে এক্সাম্পল দিয়ে বললে জিনিসটা ক্লিয়ার হয়। যেমন একটা ওয়ার্ড আমি বলি, ম্যাডাম, স্পেলিং কি? MADAM। MADAM। এবার এটা তুমি MADAM বললা, আবার এটাকে উল্টায় বলো কি হয় দেখো তো? ম্যাডামই হবে ম্যাডাম। ম্যাডামই হবে। দ্যাট ইজ দ্য প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। ঠিক আছে? তাহলে এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমের ক্যারেক্টারিস্টিক্স কি? ইট স্পেসিফিক্যালি রিকগনাইজ আ শর্ট সিকোয়েন্স 4 to 6 বেস সিকোয়েন্স ফর ক্লেভিং দ্যাট কন্টেইন স্পেসিফিক নিউক্লিওটাইড সিকোয়েন্স, মানে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স থাকবে। আমি বলেছি যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হচ্ছে গিয়ে ডিএনএটাকে কাট করবে। কোন জায়গাতে কাট করবে? ডিএনএ তো হচ্ছে গিয়ে আমার 1 মাইল, প্রায় 1 কিলোমিটারের একটা ডিএনএ। আমি কোন জায়গায় বসবো, কোন জায়গায় কাটবো? ও তখন পুরো ডিএনএটাকে সার্চ করা শুরু করবে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সার্চ করে করে দেখবে কোন জায়গাটাতে ওই প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আছে। যেখানে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স পাবে ও ওখানে বসে ওখান থেকে কাট করবে। এবং এই যে জায়গাটাতে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আছে সেই জায়গাটার একটা নাম আছে, সেটাকে আমরা বলেছি রেস্ট্রিকশন সাইট। তাহলে দিস সিকোয়েন্স আর প্যালিন্ড্রোম, দ্যাট ইজ দে এক্সিবিটস টু-ফোল্ড রোটেশনাল সিমেট্রি। এখানে দেখো 5 প্রাইম থেকে 3 প্রাইম এবং এটা হচ্ছে গিয়ে 3 প্রাইম থেকে 5 প্রাইম একই আছে। এখানে বোঝা যাচ্ছে না, এখানে বোঝা যাচ্ছে না, পরের ছবিটাতে আমরা দেখি। এখানে দেখো প্যালিন্ড্রোম GAATTC 5 প্রাইম থেকে 3 প্রাইম। আবার এখান থেকে দেখো, এখানে 5 প্রাইম থেকে GAATTC একই। হ্যাঁ, রোটেশনাল সিমেট্রি। দুইটা ইয়েতে এদিক থেকে গেলেও যা হবে, এখান থেকে গেলেও তাই হবে। এই হচ্ছে গিয়ে প্যালিন্ড্রোম। When read in 5 prime to 3 prime direction, the sequence on the top strand is identical to that of the bottom strand. এইটাকে আমরা বলেছি টু-ফোল্ড রোটেশনাল সিমেট্রি। এবং এই জায়গায় এরকম একটা 1 কিলোমিটারের একটা ডিএনএতে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমটা সার্চ করতে 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 এইরকম একটা সিকোয়েন্সের দেখা পাবে। সেই সিকোয়েন্স যুক্ত জায়গাটাকে বলা হয় রেস্ট্রিকশন সাইট, এবং সেই জায়গাটাতে বসে এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমটা এই দুটো স্ট্যান্ডকে কাট করবে। কাট করবে, যে কাট করাটাকে আমরা কি বলেছি? ওই যে আরেকটা টার্ম ইউজ করেছি, সেটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আমরা ক্লেভিং, মানে এই ল্যাঙ্গুয়েজে, মানে মলিকুলার বায়োলজির ল্যাঙ্গুয়েজে আমরা বলবো ক্লেভিং করবে, ক্লিভ করবে। এই ক্লিভ করার জন্যও আবার ব্যাপার আছে, সেটা আমি পরে যখন ক্লেভিংটা আলোচনা করব তখন বলবো। তাহলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসে আমি কি বললাম? প্রথমে বললাম যে এটাকে কেন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম বলা হয়। ভাইরাসের মধ্যে, ব্যাকটেরিয়ার মধ্যে ভাইরাসের গ্রোথটাকে রেস্ট্রিক্ট করে বলে একে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম বলে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের এনজাইমের ক্যারেক্টারিস্টিক্স কি? এ হচ্ছে গিয়ে ডিএনএ এর মধ্যে একটা শর্ট সিকোয়েন্স খুঁজে বের করার মতো ক্যাপাবিলিটি আছে এর, যাতে ওই জায়গাটাতে স্পেসিফিক নিউক্লিওটাইড সিকোয়েন্স দেখে সে এটাকে কাট করবে। সেই স্পেসিফিক সিকোয়েন্সটাকে আমরা বলেছি প্যালিন্ড্রোম, এবং ওই সাইটটাকে আমরা বলেছি হলো রেস্ট্রিকশন সাইট। এবার আসো, এই যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম, এর নামকরণ কিভাবে করা যায়? Enzyme is named according to the organism from which it was isolated. মানে যে অর্গানিজম থেকে আমি ওই এনজাইমটা এক্সট্রাক্ট করব, সেই অর্গানিজমের নাম অনুসারে ওই এনজাইমটার নাম হবে। যেমন ইকো আর অন কিংবা ট্যাক অন। ইকো আরনটাই নেই আমরা। ইকো আরন হচ্ছে, ইকো মানে হচ্ছে ইকোলাই, ইস্কেরেশিয়া কলাই। তোমরা নাম শুনেছো কিনা আমি জানি না। জি ম্যাডাম, এটা একটা শুনেছো, ইকোলাই সংক্ষেপে বলে, পুরো নাম হচ্ছে ইস্কেরেশিয়া কলাই। এখন এই ইকোলাই ব্যাকটেরিয়া থেকে যে আমি এনজাইমটা পাই, সেটাকে আমরা একটা নামকরণ করেছি ই ক্যাপিটাল লেটার, সিও স্মল লেটার,
আরটা ক্যাপিটাল লেটার এবং অন, এবং এটা কি ডেজিগনেট করে সেটা হচ্ছে এরকম ফার্স্ট লেটার ই ক্যাপিটাল লেটার ইন্ডিকেটস জেনাস, সেকেন্ড টু লেটার আর কি যেটা সিও ইন্ডিকেট স্পিসিস, দেন থার্ড লেটার আর ক্যাপিটাল লেটার দ্যাট ইজ এটা ইন্ডিকেটস করে স্ট্রেইন, এবং ফাইনাল নাম্বার, নাম্বারটা কিসের বেসিসে হয়েছে, সায়েন্টিস্ট ইস্কেরিশিয়া কলাইকে অ্যানালাইসিস করে ফার্স্ট যে এনজাইম, যে রেস্ট্রিকশন এনজাইমটা ওরা আইডেন্টিফাই করেছে সেই ফার্স্ট এনজাইমটাকে ওরা নাম দিয়েছে, নাম্বারিং করেছে অন দিয়ে, তার মানে অর্ডার, মানে যে সিকোয়েন্সে ওরা এনজাইমগুলো আবিষ্কার করেছে। এটা সবসময় যে এরকমই হবে তা না, অনেক সময় এই হয়তোবা স্ট্রেইন পায় না, সেই ক্ষেত্রে হয়তোবা শুধু স্পেসিস দিয়েই চালায় এবং অর্ডার দেয়। যেমন ট্যাগ অন, এখানে দেখো টিটা ইন্ডিকেট করবে জেনাস, এ কিউ এটা ইন্ডিকেট করবে স্পিসিস, এটা স্ট্রেইন নাই, এবং অর্ডার ফার্স্ট যে এনজাইমটা আবিষ্কার হয়েছে সেটাকে আমরা ওয়ান দিয়ে ডেজিগনেট করেছি অর্ডার। তো এই হচ্ছে নমিনক্লেচারের ব্যাপারটা। তাহলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম আমি এইভাবে নমিনক্লেট করব। তাহলে আমাদের যদি এটা আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম এটা শর্ট নোটে আসে, যদি আসে তাহলে আমরা কি বলবো, প্রথমে হচ্ছে গিয়ে এটা আমরা নামকরণ রেস্ট্রিকশন কেন করেছি বলবো, ক্যারেক্টারিস্টিক ফিচার বলবো, রেস্ট্রিকশন সাইট বলবো এটার আছে, এবং লাস্টে যেটা বলবো এদের নমিনক্লেচার বলবো, ঠিক আছে। তাহলে আইসোলেশনের দুটো ওয়ার্ড ইউজ করেছিলাম, একটা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম, সেটা ব্যাখ্যা করলাম। নেক্সট যে টার্মটা ইউজ করেছিলাম ওখানে সেটা হচ্ছে গিয়ে ক্লেভ। ক্লেভ মানে কি বাংলা কথা? কেটে ফেলা ম্যাডাম, বা ছেটে ফেলা। কেটে ফেলা, কেটে ফেলা, ছেটে ফেলা না, কেটে ফেলা। ক্লেভ করব, কেটে ফেলবো, সোজা বাংলায় কেচি দিয়ে আমরা যেভাবে কাটি সেভাবে কেটে ফেলবো। আচ্ছা, এই 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 এইগুলো পড়ার আগে আমরা এই ছবিটা একটু দেখি আগে। এখানে বলেছিলাম ট্যাক অন, আগে এনজাইমটা বলেছি, ইটা বলেছি, মানে ওই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম রিলেটেড ট্যাক, ট্যাক কথাটা এটা হচ্ছে গিয়ে টার্মাস অ্যাকোয়াটিকাস, আর হচ্ছে HAE এটা হচ্ছে হেমোফাইলাস, ইনফ্লুয়েঞ্জা হয় না, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, হ্যাঁ হেমোফাইলাস, আর এটা হচ্ছে গিয়ে টার্মাস অ্যাকোয়াটিকাস। তো এখান থেকে যে রেস্ট্রিকশন এনজাইমগুলো পাবো, এখানে দেখো এই ট্যাক অন এনজাইমটা কি করেছে, এরকম একটা ডিএনএ এর মধ্যে এরকম একটা তোমার আছে প্যালিন্ড্রোম, এটা তো প্যালিন্ড্রোম বোঝা যাচ্ছে, প্যালিন্ড্রোম TCGA, আবার এখান থেকে TCGA একই না, 5 প্রাইম টু 3 প্রাইম এবং 3 প্রাইম টু 5 প্রাইম একই জিনিস সিকোয়েন্সটা। সো এটাকে আমি দেখো ও কিভাবে কেটেছে, এরকম প্রথমে স্ট্রেট আসছে, তারপর দুইটা স্ট্যান্ডের মাঝখান দিয়ে কিছু দূর গেছে, আবার এরকম আসছে। এই যে কাটাটাকে জিগজ্যাগ টাইপ প্যাটার্নের, দেখো এরকম এরকম এরকম, এই প্যাটার্নটাকে আমরা বলেছি হলো স্টিকি এন্ডে কাটা, স্টিকি এন্ড। স্টিকি এন্ড কেন বলেছি সেটা আমরা বলবো পরে। আর এইটা দেখো, এইটা কি করেছে, এটা জাস্ট একদম থ্রু অ্যান্ড থ্রু, জাস্ট কাট করে, মানে একটা কেচি নিয়েছে ঘ্যাচ করে কেটে দিয়েছে। এটাকে, এটার নাম হয়েছে ব্লান্ড এন্ড, মানে কোনো স্টিফনেস নাই, একদম সরাসরি একদম কাট করে একদম ঘ্যাচ করে কেটেছে, GGCC, এখানেও GGCC, এটা কেটে দিয়েছে, জাস্ট একটা ব্লান্ড এন্ডে কাটা হয়েছে। তো এই দুইভাবে এই এনজাইমগুলো, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমগুলো এই দুইভাবে কাটতে পারে আর কি, ক্লেভ করতে পারে। এবার আসো ক্লেভ, ক্লেভটা আমরা, ক্লেভটা তাহলে কোথায় হবে বলো তো, তোমাদের কমন সেন্স কি বলে ক্লেভিংটা কোথায় হবে, একটা ডিএনএ ক্লেভিং কোথায় হবে, কোথায় ম্যাডাম বেসিক কেটে ফেলা, কিন্তু এটা কোথায় কাটবে, ওই প্যালিন্ড্রোমের ওখানে, প্যালিন্ড্রোমের ওখানে, প্যালিন্ড্রোমের ওখানে। আরো যদি স্পেসিফিক্যালি বলি তাহলে কোন সাইটে হবে, রেস্ট্রিকশন সাইট, রেস্ট্রিকশন সাইট, ভেরি গুড ভেরি গুড। তো ক্লেভিংটা হবে হচ্ছে রেস্ট্রিকশন সাইটে। তাহলে রেস্ট্রিকশন এনজাইম ক্লেভ ডিএনএ so as to produce a 3 prime hydroxyl group on one end and 5 prime phosphate group at another end. এই যে দেখো ইকো আরন এ কেটেছে, এটা হচ্ছে গিয়ে, এটা বারটা শুরু, এটা হচ্ছে গিয়ে স্টিকি এন্ডে কেটেছে এটাকে, এটাকে কেটে, এটা দেখো এটা স্টিকি এন্ডে কেটে, এটা ছবিটা দেখা যাচ্ছে না, এই যে স্টিকি এন্ডে কেটেছে এটা,
এরকম করে স্টিকি এন্ডে কেটে আবার জোড়া লাগিয়েছে। এটাও কেটেছে স্টিকি এন্ডে, ইকো আয়রন এটাও কেটেছে স্টিকি এন্ডে, কেটে দুইটাকে একসঙ্গে জোড়া লাগিয়েছে। এবং এটার একটা কি 3 প্রাইম এন্ড আর একটা হচ্ছে 5 প্রাইম এন্ডের সাথে জোড়া লাগিয়েছে। দি স্প্লাইসড ডিএনএ ফ্র্যাগমেন্ট মে হ্যাভ স্ট্যাগার্ড কাট টু প্রডিউস স্টিকি এন্ড অথবা ব্লান্ট এন্ড। এবং ডিএনএ ফ্র্যাগমেন্ট উইথ স্টিকি এন্ড আর পার্টিকুলারলি ইউজফুল ইন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। কেন এই কথাটা আমরা বলেছি যে ডিএনএ ফ্র্যাগমেন্ট উইথ স্টিকি এন্ড আর পার্টিকুলারলি ইউজফুল ইন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি? তোমরা এটা চিন্তা করো, মাউন্টেন ক্লাইম্বিং এর সময়, এভারেস্টে ক্লাইম্ব করার সময় কি বলে যে কতগুলো ওদের খাস থাকে, তাই না? যদি একদম প্লেন স্টিফ একটা মাউন্টেন ওয়াল হয় সেখানে ক্লাইম্ব আপ করা কিন্তু অনেক টাফ, তাই না? আর যদি কিছু খাঁজ খাঁজ থাকে তখন সেখানে তোমার ক্লাইম্ব আপ করা ইজি, কারণ ওই সব জায়গাগুলোতে তুমি ভালো করে স্টিক করতে পারো, ওখানে তুমি আটকে থাকতে পারো। তো এই জন্যই আমরা স্টিকি এন্ডের কাটটাকে আমরা প্রেফার করব এইভাবে। দেখো স্টিকি এন্ডের কাটটাকে করলে হয় কি, এরকম একটা খাস থাকে, এখন এ এসে পরে এখানে যখন যুক্ত হবে এর সাথে অ্যাটাচড হওয়াটা সোজা হয়। কিন্তু এরকম যদি একটা মানে একদম স্টিফ একটা ওয়াল থাকে, এখানে এসে মানে যুক্ত হওয়াটা, অ্যাটাচড হওয়াটা একটু টাফ হয়ে যায়, স্লিপ করে যেতে পারে। কিন্তু এখানে কিন্তু সুন্দর করে জিনিসটা বসে যেতে পারে। সেই জন্য রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে আমরা স্টিকি এন্ডের কাটটাকে পছন্দ করি। তাহলে ক্লেভিংটা হচ্ছে কি, ক্লেভিং করার উদ্দেশ্য হচ্ছে যে একটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা যার একটা 3 প্রাইম এন্ড থাকবে, একটা 5 প্রাইম এন্ড থাকবে, এবং এই দুইভাবে আমরা কাট করতে পারি, স্টিকি এন্ড এবং ব্লান্ট এন্ড। কিন্তু তার মধ্যে আমরা স্টিকি এন্ডটাকেই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে আমরা ইউজ করব। তাহলে পরে আইসোলেশনে আমরা অনেক কথা বলে ফেললাম। আইসোলেশনের মেইন কথা হলো যে একটা পার্টিকুলার সেগমেন্ট অফ ডিএনএ কে আমি আইসোলেট করব টু বি ক্লোনড, এবং সেই আইসোলেশনের জন্য আমরা কি কি জিনিস ইউজ করলাম, এর মধ্যে আমরা দুইটা টার্ম নিয়ে আসলাম। একটা হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম, আরেকটা হচ্ছে তোমার ক্লেভিংটাকে আমরা বললাম। এইখানে দেখো, এটা দেখো ডিএনএ অফ ইন্টারেস্ট, একটা ইয়েলো ডিএনএ যেটাকে আমি ক্লোন করতে চাই, এবং এইটা হচ্ছে আরেকটা ডিএনএ, সেটাকে এটাকেও আমি ক্লোন মানে আলাদা করলাম, রিকম্বিনেন্ট ডিএনএ যে তৈরি করব। এটাকে আমি স্টিকি এন্ডে কেটেছি, এই ডিএনএটাকেও আমি ক্লেভ করেছি ট্যাক অন দিয়ে। এরকম দুইটা আলাদা স্টিকি এন্ডে দুইটা কাটা হয়ে গেল। তারপর আমরা ইয়েলোর একটা পোর্শন নিলাম আর রেডের একটা পোর্শন নিলাম, নিয়ে দুটোকে আমি একসঙ্গে লাইগেজ দিয়ে এটা সিল করে দিলাম। লাইগেজ দিয়ে সিল করার ফলে আমি যে একটা রিকম্বিনেন্ট ডিএনএ পেলাম সেটা দেখো কালারটা কেমন হলো। এটা কিন্তু একদম পিওর ইয়েলো ছিল, এটা পিওর রেড, সেখান থেকে এটা একটা মানে রেডিশ টাইপের একটা ডিএনএ তৈরি হলো, দ্যাট ইজ ক্লোনড ডিএনএ আর কি। ঠিক আছে, এই হচ্ছে কি তোমার মানে আইসোলেশন করে আমি একটা, এবং এখানে দেখানো হয়েছে যে আইসোলেশন এবং কাটিংটাকে দেখানো হয়েছে আর কি। এটা কাটিং, এটা স্টিকি এন্ডে কেটেছি, যার জন্য দেখো এটা কিন্তু ভালোভাবে এটা খাজে খাজে এটা মিলে গেছে। কিন্তু এটাকে যদি আমি ব্লান্ট এন্ডে কাটতাম, এটার সাথে লাগানো লাইগেজ দিয়ে বাইন্ড করা কিন্তু একটু সমস্যা হয়ে যেত, সিলগালা ভালোভাবে নাও হতে পারতো। কিন্তু এটা নিজেরাই ভালো করে সেট হয়েছে, তারপর লাইগেজ দিয়ে এটাকে সুন্দর করে বাইন্ড করে দেওয়া হয়েছে। এই হচ্ছে ম্যাডাম এই প্রসেসে তো ম্যাম দুই জায়গাতে তো ম্যাম একই প্যালিন্ড্রোম থাকা লাগবে তাহলে ম্যাম, মানে দুইটা ডিএনএতেই? হ্যাঁ থাকতে পারে, সেটা হতে পারে, কারণ এটা তো তোমার প্যালিন্ড্রোম মানেই তো তাই। একই প্যালিন্ড্রোম মানে কি যে কাট করে ওইটা হচ্ছে কি দেখে বেস সিকোয়েন্স অনুসারেই ওরা কাট করবে আর কি, আদারওয়াইজ তো হবে না। মানে সেই একই বেস পেয়ার কি ম্যাম দুই ডিএনএতে থাকার কি সম্ভাবনা কি অনেক হাই নাকি ম্যাম? না, এটা নাও থাকতে পারে, কিন্তু ওইভাবে ডিএনএ অফ ইন্টারেস্ট তো ওইভাবে ডিএনএ প্রব দিয়ে খুঁজে বের করবে যেটাতে একই সিকোয়েন্স আছে, আমি যেটাকে বাইন্ড করতে চাই, তাই না? হয়তোবা এই জায়গাটাতে একই আছে, অন্য জায়গাগুলোতে ডিফার করবে, যে জায়গাতে রেস্ট্রিকশন সাইট সেই জায়গাটাতে একই আছে। ঠিক আছে, আচ্ছা আমরা এই স্টেপটা পরেই আজকে আমরা রাখবো সিলেকশন অফ ভেক্টর। আমাদের সেকেন্ড স্টেপ ছিল সিলেকশন অফ ভেক্টর। ভেক্টর কাকে বলে ডেফিনেশনটা ইন্টারমিডিয়েটেও পড়েছো, এখানেও একটু দেখে রাখো, এবং এটা খুব কমন কোশ্চেন ফর ভাইভা এক্সাম।
ভেক্টর কাকে বলে, এবং 90% স্টুডেন্ট আসলে প্রপারলি ভেক্টরের ডেফিনিশনটা বলতে পারে না। ভেক্টর হচ্ছে, ভেক্টর ইজ আ ক্যারিয়ার অফ ডিএনএ মলিকুল টু হুইচ দ্য ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ অফ ইন্টারেস্ট ইজ অ্যাটাচড ফর ক্লোনিং। মানে হচ্ছে ভেক্টর হচ্ছে কি একটা ক্যারিয়ার অফ ডিএনএ মলিকুল। কি ক্যারি করবে? ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ অফ ইন্টারেস্ট ক্যারি করবে। কেন? যেটাকে ক্লোনিং করা হবে সেই জন্য। তাহলে ভেক্টর ইজ আ ক্যারিয়ার অফ ডিএনএ মলিকুল টু হুইচ দ্য ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ অফ ইন্টারেস্ট ইজ অ্যাটাচড ফর ক্লোনিং। কয় ধরনের ভেক্টর আছে? ভেক্টর আছে 3 ধরনের, প্লাজমিড, ব্যাকটেরিওফাজ এন্ড কসমিড। প্লাজমিডের ডেফিনেশনটাও জিজ্ঞাসা করে মাঝে মাঝে। এইটা একটা পার্টিকুলার ওয়ার্ড ইউজ করতে হবে প্লাজমিডের ডেফিনেশনে, সেটা হচ্ছে স্মল ইন্ডিপেন্ডেন্ট সার্কুলার। প্লাজমিডটা হবে সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ মলিকুল ইজ নোন অ্যাজ প্লাজমিড। তাহলে স্মল ইন্ডিপেন্ডেন্ট সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ মলিকুল ইজ নোন অ্যাজ প্লাজমিড। এবং প্লাজমিডটা এই যে ডিএনএ অফ ইন্টারেস্ট যেটা ক্লোন করতে হবে, সেই কতটুকু লম্বা ডিএনএ অফ ইন্টারেস্ট প্লাজমিড ক্যারি করতে পারে, সেটা হচ্ছে গিয়ে 6 to 10 kbp। কেবিপি মানে হচ্ছে কিলো বেস পেয়ার। বেস পেয়ার ওই যে এটিজিসি এই বেস পেয়ার 6 থেকে 10 কিলো বেস পেয়ারের লেন্থের ডিএনএ ফ্র্যাগমেন্ট অফ ইন্টারেস্ট যেটা টু বি ক্লোনড, সেইটাকে ক্যারি করতে পারবে প্লাজমিড। তার বেশি বড় হলে এটা ক্যারি করতে পারবে না। তাহলে প্লাজমিড এটা ক্যান অ্যাকসেপ্ট ডিএনএ ফ্র্যাগমেন্ট 6 to 10 কিলোবেস পেয়ার লেন্থ। আর ডেফিনেশনটা একটু জানতে হবে, স্মল ইন্ডিপেন্ডেন্ট সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ মলিকুল ইজ নোন অ্যাজ প্লাজমিড। আর ব্যাকটেরিওফাজ যেটা, ব্যাকটেরিওফাজ হচ্ছে এটা বলেছিলাম সার্কুলার, ব্যাকটেরিওফাজ হচ্ছে লিনিয়ার মানে লম্বালম্বি। লিনিয়ার ডিএনএ মলিকুল কন্টেইনিং সেভারাল রেস্ট্রিকশন এনজাইম সাইটস। এটা অ্যাকসেপ্ট করবে ডিএনএ ফ্র্যাগমেন্ট 10 to 20 কিলোবেস পেয়ার লেন্থের। ওকে। আর কসমিড যেটা, এটা হচ্ছে স্পেশালাইজড প্লাজমিড, প্লাজমিডেরই আরেকটা আপার ভার্সন। সেটা অ্যাকসেপ্ট করবে আরেকটু বড় ডিএনএ ফ্র্যাগমেন্ট, সেটা হচ্ছে 20 to 50 কিলোবেস পেয়ার, বিপি হবে একটা কিলোবেস পেয়ার। সো এই হচ্ছে টাইপ অফ ভেক্টর। ঠিক আছে, ভেক্টরের ডেফিনেশন বলেছি, ক্যারিয়ার অফ ডিএনএ মলিকুল টু হুইচ ফ্র্যাগমেন্ট অফ ডিএনএ অফ ইন্টারেস্ট ইজ অ্যাটাচড ফর ক্লোনিং। 3 ধরনের ভেক্টর বললাম, প্লাজমিড, ব্যাকটেরিওফাজ এবং কসমিড। এগুলোর আকারগত কিছু পার্থক্য আছে এবং কতটুকু লেন্থের বেস ডিএনএ ফ্র্যাগমেন্ট এরা অ্যাকসেপ্ট করতে পারবে ফর ক্লোনিং, সেখানে একটু এদের ডিফারেন্সটা ক্যারি করে। এবং ভেক্টরের 3টা প্রপার্টি আছে। এটা একটা ভেক্টর, এটা পুরোটা একটা ব্যাকটেরিয়াল সেল, তার মধ্যে এই যে সার্কুলার যেগুলো, এগুলো হচ্ছে ভেক্টর ঢুকানো হয়েছে। এই ভেক্টরগুলো কোন টাইপের ভেক্টর বলো তো? প্লাজমিড ম্যাডাম। প্লাজমিড ম্যাম। এটা প্লাজমিড, এটা প্লাজমিড। তাহলে এটা কি কি প্রপার্টি আছে? অ্যাবিলিটি ফর অটোনমাস রেপ্লিকেশন উইদিন আ হোস্ট সেল। এইটা একটা হোস্ট সেল, ব্যাকটেরিয়া হচ্ছে একটা হোস্ট সেল। এই হোস্ট সেলের মধ্যে এই ভেক্টরগুলো অটোনমাস রেপ্লিকেশন, নিজেরা রিপ্লিকেট করতে পারবে, সেই ক্যাপাবিলিটি এদের থাকতে হবে। নাম্বার 1 ক্যারেক্টারিস্টিক ফিচার। নাম্বার 2 হচ্ছে প্রেজেন্স অফ স্পেসিফিক নিউক্লিওটাইড সিকোয়েন্স রিকগনাইজড বাই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম। এই ভেক্টরগুলোর মধ্যে একটা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স থাকতে হবে যেটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আইডেন্টিফাই করতে পারবে। 3 নাম্বার হচ্ছে এ জিন দ্যাট কনফার দ্য অ্যাবিলিটি ফর আইডেন্টিফিকেশন। অবশ্যই ভেক্টরটাকে আইডেন্টিফাই করার জন্য এটা ডিএনএ সিকোয়েন্সের থাকতে হবে, একটা জিন থাকতে হবে যেটা দিয়ে এটা আইডেন্টিফাই করা যাবে যে এটা ভেক্টর। এই প্রপার্টিগুলো একটা ভেক্টরের মধ্যে থাকতে হবে অবশ্যই, এই 3টা ক্যারেক্টারিস্টিক ফিচার। ভেক্টর ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর রিটেন এক্সাম। এটা শর্ট নোট হিসাবে কিংবা বড় কোশ্চেন হিসাবে আসে কিন্তু। এই হচ্ছে তোমার, আমি 4টা স্টেপ বলেছিলাম রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির, আমি 2টো আলোচনা করেছি। একটা হচ্ছে আইসোলেশন অফ ডিএনএ আর 2 নম্বর হচ্ছে সিলেকশন অফ ভেক্টর। নাম্বার 3 যেটা ছিল প্রিপারেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ আর কাইমেরিক ডিএনএ। আমি জাস্ট এটা আলোচনা করব না, কিন্তু একটা জাস্ট কথা বলে আজকে শেষ করব। এখানে জাস্ট টার্ম যেটা ইউজ করেছি রিকম্বিনেন্ট ডিএনএ, তার সাথে ইউজ করেছি কাইমেরিক ডিএনএ। ঠিক আছে, কাইমেরিক কথাটার মানে কি কেউ জানো? প্লিজ কেউ জানো? না ম্যাডাম, জানো না? কাইমেরিক হচ্ছে ম্যাম অনেকগুলো কম্বিনেশন হয়ে একটা তৈরি হয়েছে ম্যাম। হ্যাঁ, কাইমেরিক অনেকগুলো ডিফারেন্ট কথাটার মানে ফ্র্যাগমেন্টের হচ্ছে কম্বিনেশন। আসলে দত্ত আকৃতির কিছু। যেমন তোমার ইয়েতে গ্রিক মাইথোলজিতে
ওরা যেটা করে এরকম একটা শেপ দেওয়ার চেষ্টা করে। সাপোজ ভেড়ার মাথা, গোটের বডি আর সার্পেন্টাইলের লেজ নিয়ে একটা কিম্ভূত কিমাকার একটা মানে ওদের মানে গড গডেজের মতো কিছু একটা বানানোর চেষ্টা করে। এই যে মানে একটা আইডিয়া, একটা থিম, দ্যাট ইজ কাইমেরিক দত্ত আর কি। সেখান থেকেই কথাটা আসছে কাইমেরিক ডিএনএ। কেন কাইমেরিক ডিএনএ বলেছি? যে ইনসারশন অফ এ ডিজায়ার্ড ডিএনএ ইনটু দ্য ভেক্টর করার ফলে ওইখানে রেজাল্ট ইন দ্য রিপ্লিকেশন অফ ডিএনএ ফ্র্যাগমেন্ট অ্যালং উইথ দ্য ভেক্টর। এই যে একটা হাইব্রিড কম্বিনেশন অফ টু ফ্র্যাগমেন্ট ইজ কল্ড রিকম্বিনেন্ট ডিএনএ অর কাইমেরিক ডিএনএ। যে ডিএনএটাকে আমি আইসোলেট করলাম সেটাকে আমি যখন ভেক্টরের মধ্যে ইনসার্ট করব, ইনসার্ট করার ফলে এই ভেক্টরের ডিএনএ আর ডিজায়ার্ড ডিএনএ এই দুটো মিলে যে একটা কিম্ভূত কিমাকার একটা ডিএনএ তৈরি হলো, দ্যাট ইজ কাইমেরিক ডিএনএ। এই জন্যই এটাকে কাইমেরিক ডিএনএ বলা হয়েছে অথবা রিকম্বিনেন্ট ডিএনএ। প্রিপারেশনটা এইটাই যে আইসোলেটেড ডিএনএটাকে আমি ভেক্টরের মধ্যে ইনসার্ট করব, করার ফলে ওখানে হচ্ছে কি একটা কিম্ভূত কিমাকার একটা ডিএনএ তৈরি হবে, দ্যাট ইজ নোন অ্যাজ রিকম্বিনেন্ট ডিএনএ অর কাইমেরিক ডিএনএ। ছবিটা হচ্ছে এরকম হতে পারে। এটা একটা প্লাজমিড সার্কুলার বলেছিলাম, এটা হচ্ছে হিউম্যান ডিএনএ। দুটাকে আমি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম দিয়ে কাটলাম। এটা যে স্টিকি এন্ডে কেটেছি, এখানেও স্টিকি এন্ডে কেটেছি। দুইটাকে একসঙ্গে অ্যানিয়েল, অ্যানিয়েল মানে হচ্ছে জোড়া লাগানো, এটা জোড়া লাগালাম। তারপর ডিএনএ লাইগেজ দিয়ে এটা সুন্দর করে সিলগালা করে দিলাম। এই যে একটা ডিএনএ একটা তৈরি হলো, দ্যাট ইজ নোন অ্যাজ রিকম্বিনেন্ট ডিএনএ অথবা কাইমেরিক ডিএনএ। এই হচ্ছে গিয়ে তোমার 3 নাম্বার স্টেপ বলে ফেললাম, প্রিপারেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ এবং কাইমেরিক ডিএনএ। আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। ম্যাডাম যে ছবিটা দেখাইছিলেন আরেকবার দেখানো যাবে? এটা কাইমেরিক, এই যে কাইমেরিক ডিএনএ, এটা সরি, এটা প্লাজমিড একটা সার্কুলার বলেছিলাম না, প্লাজমিডের ডেফিনেশনে সার্কুলার, এই সার্কুলার একটা প্লাজমিড। আর এটা হচ্ছে গিয়ে হিউম্যান ডিএনএ, অনেক বড় একটা ডিএনএ। সেটাকে আমরা হচ্ছে গিয়ে কাট করলাম। কাট করব কি দিয়ে? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম দিয়ে। এটাকে স্টিকি এন্ডে যে কাট করেছি এবং এখানেও স্টিকি এন্ডে কাট করেছি, করে এই ভেক্টরের মধ্যে আমরা এই হিউম্যান ডিএনএটাকে যেটা স্টিকি এন্ডে কাট করলাম সেটাকে আমি ইনসার্ট করলাম, মানে হচ্ছে অ্যানিয়েল করলাম। অ্যানিয়েল করা মানে হচ্ছে একসঙ্গে যুক্ত করা। এই অ্যানিয়েল করলাম, কিন্তু তারপর যে এই জায়গাগুলো আছে এটা তো আরো সেট হবে, কাছাকাছি আসবে। তারপরেও এই জায়গাটা ছুটে না যায় যাতে, যার জন্য একটা গ্লু ইউজ করা হয়। সেই গ্লু এনজাইমটার নাম হচ্ছে ডিএনএ লাইগেজ। এই ডিএনএ লাইগেজ দিয়ে আমি এটা সিলগালা করে দিয়েছি, দেখো। এবং আলটিমেটলি দেখো এই যে এটা হচ্ছে ব্লু পোর্শন, এইটুকু হচ্ছে ব্ল্যাক পোর্শন। দুইটা জিনিস দুই জায়গা থেকে এসে একসাথে যুক্ত হয়ে একটা ডিএনএ তৈরি করলো, দ্যাট ইজ নোন অ্যাজ রিকম্বিনেন্ট ডিএনএ অথবা কাইমেরিক ডিএনএ। মানে ওই যে বলেছিলাম যে ভেড়ার মাথা, ছাগলের বডি আর সার্পেন্টাইল সাপের লেজ মিলে একটা দৈত্য আকারের জিনিস তৈরি হয়, এইখানে হচ্ছে ডিএনএটা ওই টাইপের একটা দৈত্য আকৃতির কাইমেরিক ডিএনএ অথবা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হলো। তো এই যে রিকম্বিনেন্ট ডিএনএ হলো আর কি, এই রিকম্বিনেন্ট ডিএনএ তো একটা, এটাকে আমার থাউজেন্ডস কপি বানাইতে হবে। থাউজেন্ডস কপি বানাবো আমরা ক্লোনিং এর মাধ্যমে। নেক্সট ডেতে আমরা ক্লোনিংটা পড়ব। থাউজেন্ডস কপি তৈরি করার ব্যাপারটাকেই বলা হয়েছে ক্লোনিং। তোমাদের অ্যাটেন্ডেন্স এত পুয়ার কেন? একটু বলবা কেউ? হ্যালো, জি ম্যাডাম। পুয়ার কেন অ্যাটেন্ডেন্স? সবাই টায়ার্ড? জানি না ম্যাম, আমরা তো ম্যাম রেগুলারই একটু ছুটি হলে ভালো হতো ম্যাম। না হয়তো বা তোমরা কি বললা? একটু অটো। অটো কেন বাবা? অটো কেন? অটো নিলে না দেখো আরো তোমাদের টায়ার্ড লাগবে, আরো বোরিং লাগবে, বুঝছো? এটা তাও একটা সিস্টেমের মধ্যে আছো। ম্যাম একের পর এক কার্ডের প্রেসার পড়ে যাচ্ছে ম্যাম অনেক। এখন কিছু করার নাই বাবা, মানে সিচুয়েশন যে সামনে আরো কি আসবে সেটা আমরা কেউ জানি না। একটা ব্রেক তো ম্যাম দেওয়াই যায়।
মানে ব্রেক আসলে কি, যে এটা বললে টিচাররা যেটা বলে যে আসলে তোমরা তো ব্রেকের মধ্যে দিয়েই আছো। ম্যাম কিভাবে এটা সম্ভব ম্যাম? আমরা তো ম্যাম সন্ধ্যার পরেও ম্যাম আমরা অনলাইনে পরীক্ষা দিতে হয়, টিউটোরিয়াল থাকে, ব্রেক কিভাবে হয় ম্যাম এটা? আসলে দেখো মানে বললে হিসাবে কিন্তু তোমরা যদি ওপেন থাকতো কলেজ তখন কিন্তু ডেইলি তোমরা সেই 8টা থেকে 2টা 2:30 পর্যন্ত ক্লাস করতা। জি ম্যাম তবে তো ম্যাম তখন আমাদের তো বায়োকেম ফিজিও তো অনেক দূরই শেষ ম্যাম। কিন্তু আমরা কি প্রেশার দিচ্ছি বলো? শেষ, কিন্তু আসলে এটা ছোট গল্পের মতো না, শেষ হয়ে হচ্ছে না শেষ। আমরা কিন্তু আসলে তোমাদেরকে ম্যাম আমাদের কি ক্লিনিক্যাল আগানোর কোনো ইচ্ছা আছে ম্যাম আপনাদের, মানে ওই কার্ড 5 এটা শেষ হওয়ার পর? কার্ড 5 শেষ, আমি তোমাদের আগেই বলে দিচ্ছি, কার্ড 5 শেষ হওয়ার পর তোমাদের গুগল ফর্মে একটা পরীক্ষা নেওয়া হবে কিন্তু। এবং তোমাদের মানে ম্যাক্সিমামের বাসায় নিশ্চয়ই ছোট ভাই বোন আছে? জি ম্যাম। আচ্ছা, ওদের মানে পড়া মানে আদায় করার উপায়টা কি বলো তো একটু? নিজেরাই তো কোনো করে। কথাই শুনে না, খালি ফাঁকিবাজি করে। ফাঁকিবাজি করে না বাবা, আমি বলি শোনো, ওরা কিন্তু যথেষ্ট পড়াশোনা করেই পরীক্ষা দেয় যদি অনেস্টলি পরীক্ষা দিতে চায়। একমাত্র আমি দেখলাম নটরডেমে ওরা খুবই ইজিলি, নটরডেমে এক্স নটরডেমিয়ান আছো না এখানে অনেকেই? আছো তো? জি ম্যাডাম। হ্যাঁ, না ম্যাডাম এক জি না, ম্যাম। আমরা নটরডেমিয়ান। ইয়েস ম্যাম। Yes, ma'am. রোল 96 কে আছো? রোল 96 97 ম্যাডাম। সাইফুল। কি নাম? কি নাম? সাইফুল ম্যাডাম। 96 না 96 কে? ম্যাম 96 সুমাইয়া মিফতি ও মোথায়। বাট না, তাহলে আমি ভুল করছি। ইকো আর্ট ক্লাবের সাথে কে আছে রিলেটেড? নামটা ম্যাডাম ভুলে গেছি আমি। এনডিসি রিকো। হ্যাঁ, এনডিসি ইকো। ম্যাডাম আমি ছিলাম, পরে আর কই নেই সেকেন্ড ইয়ারে। না বেশ, ওকে দেখলাম বেশ অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। ম্যাডাম সাইফুল ইতিলি ম্যাডাম। আর কোনো নাম আছে? তাহমিদুল আলম ছিল ম্যাডাম, তাহমিদুল আলম। না, আমি দেখলাম যে কোনো এক বৃহস্পতিবারে, আমি জানি না ওই সময় তোমাদের এখানে ক্লাস ছিল কিনা, ও এনডিসির ওই ক্লাবে ঢুকেছিল, ওখানে বেশ অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল তার আর কি। তো যাই হোক, আমি যেটা মনে করি যে এনডিসি যারা, তোমরা আসলে যথেষ্ট ব্রিলিয়ান্ট অবশ্যই, নো ডাউট, কিন্তু ওখানকার পরীক্ষা সিস্টেমটা আমি তোমাদের এই মেডিকেলের পরীক্ষা সিস্টেমের সাথে কম্পেয়ার করি। ওদেরকে খুব একদম অনেস্ট মনে করে আগের দিন তোমাদের কুইজে কোশ্চেন দিয়ে দেওয়া হচ্ছে, 2-1 দিন আগে কুইজে কোশ্চেন দেওয়া হয়, আর যেদিন কুইজ সেই দিন তারা সকালে উঠে পরীক্ষা দিচ্ছে, এবং সেটা নেওয়ার কোনো নেই। তোমাদের মতোই অ্যাসাইনমেন্ট, তোমরা তো তাও পিডিএফ করে এটা জমা দাও, তাই না, করেসপন্ডিং টিউটোরিয়াল টিচারের কাছে। ওদের এটা জমাও দিতে হবে না, ওরা এটা প্যারেন্টসের কাছে রাখবে। তারপর কলেজ যখন বলবে তখন এটা কলেজে যে এটা অ্যাসাইনমেন্ট দিয়ে আসতে হবে। এটা তো ম্যাডাম চূড়ান্ত। ওইটারও দূরদর্শী ম্যাডাম কোন আছে ম্যাডাম? কি যে দূরদর্শী? কোশ্চেন দেয় ম্যাডাম, হ্যাঁ, পরে এগুলা পারাই যায় না ম্যাডাম। আমরা তো পরীক্ষা দিছি, অনেক হার্ড কোশ্চেন করে আর কি। না ঠিক কোশ্চেন আছে, ওই রকমই বুঝছেন ম্যাডাম, মানে বই দেখেও খুঁজে পাওয়া যাবে না, তাই জি তো? ম্যাডাম, জি ম্যাডাম, এই আচ্ছা, জন্যই আচ্ছা। দেয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না সেটা হলে ভালো, কিন্তু আসলে এটা আমার মনে হচ্ছে যে চূড়ান্ত রকমের এদের অনেস্টির পরীক্ষা নিচ্ছে, যেটা আমরা তোমাদের নিচ্ছি। তোমরা যদি জেনুইনলি পড়াশোনা করতে চাও, যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় তোমাদের, ডেফিনেটলি এটা সুন্দর করে পড়ে, আমি মনে করি তোমরা যদি সবচেয়ে ভালো হয়, অনেস্টির লেভেলটা সবচেয়ে ভালো হবে যদি তোমরা একদম আগে পড়ে টরে রেডি করে কোশ্চেন দেখলাই না, যখন পরীক্ষা দিতে বসলা তখন তোমরা কোশ্চেন দেখে উত্তরগুলা লিখলা। এটা হচ্ছে গিয়ে একদম 100% লিক প্রুফ অনেস্টি। এবার আসো ডিসঅনেস্টির লেভেলগুলো। আগের দিন 2 দিন আগে কোশ্চেন দেওয়া হলো, সেগুলো তোমরা পড়লা, দেখলা, কোশ্চেন দেখলা, দেখে পড়লা, আচ্ছা ঠিক আছে, কোশ্চেনগুলো পড়লা, পড়ে যখন পরীক্ষা দিলা তখন তোমরা বই খাতাপত্র কিচ্ছু দেখলা না, না দেখে পরীক্ষা দেখলা। এটা হচ্ছে গ্রেড অন ডিসঅনেস্টি। গ্রেড 2 ডিসঅনেস্টি হচ্ছে তোমরা কোশ্চেন দেখলা, বই খাতাপত্র নিয়ে বসলা, কোশ্চেন দেখে দেখে উত্তরগুলো বই খাতা থেকে বের করলা, করে ওটা বই দেখে খাতা দেখে তোমরা এগুলা লিখলা, লিখে জমা দিলা। গ্রেড 2 ডিসঅনেস্টি। আর গ্রেড 3 ডিসঅনেস্টি হচ্ছে কিছুই করলা না, বই খাতাপত্রের সাথে কোনো সম্পর্ক নাই, তোমার এক ফ্রেন্ডকে বললা দোস্ত পাঠিয়ে দিস তো উত্তরটা, পাঠিয়ে দিল, সেটাকে কপি পেস্ট করলা, করে ওটা পিডিএফ করে দিয়ে দিলা।
গ্রেড 3 ডিসঅনেস্টি। এখন কোনটা ফলো করবা সেটা চয়েস ইজ ইয়োর্স। ঠিক বললাম? জি ম্যাডাম। কারণ তোমাদের ওই স্টেজে তো আমরাও ছিলাম, তবে আমাদের তো এত অ্যাডভান্স টেকনোলজি ছিল না, মানসিকতার খুব বেশি উন্নতি কিংবা খুব বেশি হয় নাই। আমরা বাঙালি অনেক কিছুই জানি, আমাদের যে ব্রেইন ছিল সেটা যদি অনেস্টলি আমরা প্রপার ওয়েতে কাজে লাগাতাম, আজকে আমাদের সাথে কেউ পারতো না। এখন তোমাদের আমি যেটা বলবো, যে সত্যি কথা বলতে যে আমাদের এক একটা কার্ড শেষ হচ্ছে, সাথে সাথে একটু একটু করে পড়ে যাও বাবা, না হলে কিন্তু কলেজ খোলার পর যেটা হবে, তোমাদের যে প্র্যাকটিক্যাল গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো ফিল আপ করা হবে। আর এগুলো যদি পরীক্ষা নিতে চায় তাহলে পরীক্ষা হবে, আর যদি পরীক্ষা না নিতে চায় তাহলে কিন্তু পড়াশোনা এখানেই শেষ। আলটিমেটলি তোমাদের প্রফে বসতে হবে। না ম্যাম, পরীক্ষা না দিয়ে কিভাবে প্রফে বসবো? এটা তোমার আমার কথাতে কিচ্ছু যাবে আসবে না বাবা, এটা হচ্ছে গিয়ে অথরিটি যা বলবে সেটাকে তখন ক্যারি করতেই হবে। তোমরা যতই আন্দোলন করো কি করো, এটাতে কিচ্ছু যায় আসবে না। ম্যাম আলটিমেটলি পড়তেছি তো ম্যাম আমরা, মানে আমাদের ডিসিশনের কি কোনো ভ্যালু থাকবে না? এটা ম্যাম কিভাবে? ডিসিশন আছে, ডিসিশনে অবশ্যই ভ্যালু থাকবে, কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক ডিসিশনটাকে প্রেফার করা হবে, তাই না? মানে ম্যাম মেতেই প্রফ। চাপিয়ে দেওয়াটা কি তোমার ফ্রেন্ডরা কেউ কি বুয়েটে পড়ে বাবা? আছে না অনেকে বুয়েটে পড়ে? জি ম্যাম জি আছে। ম্যাডাম। আচ্ছা, ওদের কাছে একটু তোমরা কি একটু শুনে দেখেছো যে ওরা কি করছে? ম্যাডাম ওরা তো আমাদের মতো আগে ক্লাস করে নাই ম্যাডাম, 2 মাস ম্যাম, হয়েছে ওরা শুরু ওদের করছে। প্রথম 4 মাস ক্লাস হয়নি, তারপর 1 মাসের মধ্যে ম্যাম প্রথম 20 দিন মেবি একটা ডেমো ক্লাস হয়েছিল, তারপর পরে আবার অফ। 2 না মান্থস না না, আবার আমার বাসায় তো একটা বুয়েটের স্টুডেন্ট আছে, ম্যাডাম এখন বর্তমান ম্যাডাম ওরা অনেক আমাদের প্রেসারে এখন আছে, first কিন্তু year এবং ম্যাডাম ওরা আমি অনেক পরে যেটা ক্লাস ওদেরকে করছে। দেখি, শোনো, আমি ওদের যেটা দেখি, ওদের আমি এটা বলি, একটু শোনো তোমরা। ওরা প্রত্যেকটা সাবজেক্টে এই টার্মে, আমার বড় ছেলে আর কি, ওর 4টা সাবজেক্টের মধ্যে তাদের মানে প্রতিদিনই মোটামুটি কোনো না কোনো সাবজেক্টের সিটি থাকে, এবং সেই সিটিগুলো খুবই ওই যেটা হয় গুগল ফর্মে পরীক্ষা হয়, এবং টাইম এত কম থাকে, এর মধ্যে তুমি যে গুগল করে আনসার করবা কোয়াইট টাফ। তার মধ্যেও যে হয় না তা না, বাট অনেস্টলি যদি কেউ পড়তে চায় একদম মানে সুন্দর করে পরীক্ষাগুলো হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টের প্রেজেন্টেশন থাকছে। প্রেজেন্টেশন মানে কি, এই যে আজকেও তার একটা প্রেজেন্টেশন আছে, এবং একদম প্রপার ওয়েতে তোমার ফিজিক্যালি যেভাবে প্রেজেন্টেশন, মানে তোমার ড্রেস আপ থেকে শুরু করে এভরিথিং ওইভাবে করে তাকে প্রেজেন্টেশনে বসতে হচ্ছে। অ্যাসাইনমেন্ট তোমার ওই যে শুধু বই দেখে লেখা তা না, ক্রিয়েটিভ অ্যাসাইনমেন্ট এগুলো, এবং প্রত্যেকটা মাথা খাটায় তাকে অ্যাসাইনমেন্ট রেডি করতে হচ্ছে, প্লাস গ্রুপ ওয়ার্ক, ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট প্লাস গ্রুপ অ্যাসাইনমেন্ট সব করতে হচ্ছে। এবং সিলেবাস কিন্তু যা দিচ্ছে পড়ানো, আমি যে একটা টপিক পড়ালাম তারপর এটার উপরে একটা তা না, ওদের 3-4টা টপিক পড়ে একসাথে তাদের এক্সাম হচ্ছে। আর তোমরা যেটা বললা প্রথম 2.5 মাস তাদের ক্লাস হয়নি, বিকজ অফ ওদের যে মানে এক্সিস্টিং ভিসি যিনি ছিলেন, উনি যেহেতু রিটায়ারমেন্টে যাচ্ছিল, সেই জন্য উনি আর কোনো ইনিশিয়েটিভ নেননি। নতুন ভিসি আসার পর উইদিন 20 ডেজের মধ্যে তারা নতুন কারিকুলাম করে একদম শিডিউল দিয়ে দিয়েছে। ওদের এই টার্মটা শেষ হয়ে যাবে ফেব্রুয়ারিতে, এবং ফেব্রুয়ারির মধ্যে টার্ম শেষ করে তারা একদম নেক্সট ইয়েতে চলে যাবে, আর এটার কোনো রেসিডুয়াল ইফেক্টই আর থাকবে না। কিন্তু আমি দেখছি যথেষ্ট তাদের মানে টিচারদের দেয়া এবং এদের ফিডব্যাক দেওয়া যথেষ্ট মানে অথেন্টিক, এবং ওরা কিন্তু এই সকালে একদম 9টার সময় ক্লাসে বসছে, এবং ইভেন কোনো উইকলি 5 দিনের ক্লাসে 2 দিন 4টা পর্যন্ত ক্লাস হয়, মাঝখানে 1 ঘন্টা লাঞ্চ ব্রেক, একদম টানা 4টা পর্যন্ত, এবং কোনোদিনই 1টার আগে ক্লাস শেষ হয় না। ম্যাম ওরা তো বুয়েটিয়ান, এই জন্য, আর আমরা ডিএমসিয়ান। ওদের ম্যাম আমরা তো মানে কি, অক্টোবরের তোমরা কি শেষের দিকে নিজেকে ম্যাডাম ওদের ক্লাস শুরু হয়েছিল ম্যাডাম। হ্যাঁ ম্যাম বলো। ওদের ক্লাস তো হয়নি অক্টোবরের ম্যাম। শেষের দিকে ম্যাডাম ম্যাম ওদের এই যে ক্লাসের ব্যাপারে বলতে গেলে আমার ফ্রেন্ডরাই বলতো ম্যাম ওরা সবচেয়ে বেশি আরাম করছিল প্রথম 4 মাসের দিকে কোভিড এর বন্ধের পর, তারপর নাকি ওদের কি জানি জি 2 ম্যাম, সপ্তাহ ওদের ডেমো ক্লাস হয়। না না, ডেমো আসলে ক্লাস এটা শেষের শোনো, পর ম্যাম এটা হচ্ছে ওই যে বললাম যে সবখানেই আর কি দেয়া নেয়ার ব্যাপার আছে। এখন আমি কিভাবে নেব সেটা ওদের তো চাপ এখন যাবেই ম্যাম, ওরা যে ছুটি। ম্যাম আমরা তো শুরু করেছি 3 মাস বন্ধ হওয়ার পরে ম্যাম। আর ম্যাডাম যেটা বললা ওদের 3 মাস আগে আমরা শুরু করছিলাম ম্যাডাম।
ম্যাম ওদের অনেক আগে শুরু করেছে, আমাদের কনসিস্টেন্সি ভালো ম্যাম, ওদের কনসিস্টেন্সি নাই, এর জন্য কম টাইমে অনেক বেশি পড়ানোর জন্য ম্যাম ওদের 4টা পর্যন্ত ক্লাস নিতে হচ্ছে। আচ্ছা তাহলে বলছি তোমাদেরকে বেশি রিল্যাক্স করে পড়ানো হচ্ছে, তাহলে তো না বাবা ম্যাম, এইটা আমাদের কনসিস্টেন্সি পারফেক্ট ম্যাম, আমরা যেভাবে পড়ছি এটা পারফেক্ট কনসিস্টেন্সি, আমাদের এক্সামের ম্যাম রেসপেক্ট আমাদের বায়োকেম আর ফিজিও যেভাবে আগাইছে ম্যাম, আমরা দরকার হলে ফেব্রুয়ারিতেও প্রফে বসে যেতে পারি রিগার্ডিং দিস সাবজেক্ট। কিন্তু শোনো, ম্যাম শুধু আসলে অ্যানাটমিটাই ব্যাপারটা বাকি হয়েছে আছে। কি তোমাদেরকে বেশি রিল্যাক্স দেওয়া হয়ে গেছে আমি মনে করি, ম্যাম ম্যাডাম বুঝছো? এইটা হচ্ছে বেসিক সমস্যা, প্রথম থেকে টাইটে রাখলে একদম ঠিক থাকতা, মাঝখানে জি তোমরা ম্যাডাম। বোধহয় ছুটিও খাইছো জি ম্যাডাম, কিছুদিন। এই যে কালকে ম্যাডাম 3টা আইটেম আছে ভাইবা ম্যাডাম, রিল্যাক্সই তো আছে ম্যাডাম অনেক। হ্যাঁ, আর ওই যে একজন বললো না যে ওরা বুয়েটিয়ান আমরা ডিএমসিয়ান, এইভাবে কখনোই বললো না, নিজেদেরকে নিজেরা কখনো রিগ্রেট করো না, মাথাটা সবসময় উঁচু রেখো, বুঝছো? আর যেটা হচ্ছে 3টা আইটেম বললা, কলেজ খুললে 5টা আইটেম একসাথে দিতে হবে, তখন কি করবা? আমরা চাচ্ছি তোমাদেরকে যতখানি রিল্যাক্সের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে? জি এটা ম্যাডাম, এটা যথেষ্ট কিছু না, রিল্যাক্স সবচেয়ে বড় কথা আমি মনে করি এখন সবাই সুস্থ থাকো, এটা সবচেয়ে বড় দরকার, সবচেয়ে জরুরি আর কি, এখন আমি মনে করি সুস্থ থাকাটা সবচেয়ে বড় দরকার। তারপর বাবা ধীরে ধীরে একটু আগাও, তোমাদের কোনো সমস্যা হলে ডিসকাস করো, আমরা সবাই আছি, কোনো সমস্যা নাই, পার্সোনালি যোগাযোগ করো কোনো সমস্যা হলে। বাট আমার একটা রিকোয়েস্ট, অনেস্ট থেকে একটু পড়াশোনাটা আগায় নিয়ে যাও, কারণ গ্যাপ দিও না, কারণ রিলেভেন্ট তো একটার সাথে আর একটা রিলেভেন্ট, এখন কোনো একটা কিছুতে তুমি ফাঁকি দিবা, পরবর্তীতে তোমার মনে হবে, আমার মনে আছে আমার মানে K64 এর একটা স্টুডেন্ট, ও পাশ করার পর ও আসছে আমার কাছে যে ম্যাডাম আপনার এই মলিকুলার বায়োলজির লেকচারগুলো একটু দেয়া যাবে, ওই যে কেন, ওই যে ম্যাডাম ইউএসএমএলই দেবো তো, তো ওইটাতে তো তখন তো আসলে পড়ার সময় অনেক ফাঁকি দিয়েছিলাম, এখন মনে হচ্ছে জিনিসগুলো আবার একটু পড়তে হবে। সো ফাঁকি দিয়ে আসলে হয়তো বা পাস হয়ে যাবে, কিন্তু একটা সময় যেয়ে কিন্তু মনে হবে যে না আমাকে আবার জিনিসগুলো পড়তে হবে। তো ঠিক আছে, অনেক সময় নিয়ে নিলাম তোমাদের, পড়াশোনা করো, আজকে নিশ্চয়ই আইটেম আছে আরো কিছু, কিংবা আমি জানি না, আমার ক্লাসে আসলে আমি খুব ডিসহার্টেন্ড এত কম পার্টিসিপেন্ট দেখে। আমি আশা করব যে তোমরা আজকে যা পড়িয়েছি আমি, এটা তোমরা ইন্টারমিডিয়েটই পড়েছো বলে আজকে এত কম ছিল তোমাদের পার্সেন্টেজ। তো বেস্ট অফ আপনার লাক, ক্লাস ভালো অনেক থাকো। ভালো লেগেছে ম্যাম, অনেক ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছেন। না ঠিক আছে, সমস্যা নাই, আমি আসলে আমারই অক্ষমতা তোমাদের বুঝাতে না পারা কিংবা কিছু আর কি। আর ম্যাম আপনাকে অনেকদিন মিস না ম্যাডাম, করতেছিলাম বুঝতে ম্যাম, পারছি। সত্যি আমি কথা আসলে ম্যাম। আমিও তোমাদের অনেক মিস করছি, না আমি ম্যাম, আজকে ম্যাম যারা বলছিলাম ক্লাস যে মিস করছে তারা ম্যাডাম অনেক বড় বিষয়টা মিস করে ফেলছে ম্যাম। না না, মানে আমি ম্যাডাম মনে করি যে বারবার আমি লিংক আজকে দেওয়া হয় প্রথমেই ম্যাডাম। বলছিলাম যে তোমাদের সাথে লাস্ট কবে আমি মানে ক্লাস নিয়েছি মনে করতে পারছিলাম না। ম্যাডাম 1 মাসের ম্যাম উপর হয়ে গেছে ম্যাডাম। আমাদের লাস্ট ক্লাস নিয়েছিলেন বডি ম্যাম আপনি ফ্লুইডের সময় মেডাপ, নিয়েছিলেন। হ্যাঁ বডি ফ্লুইডের বডি ফ্লুইডে নিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, First আমার আসলে এই lecture কার্ডে ম্যাডাম। ক্লাস নেওয়ার কথা ছিল না, তারপর যাই হোক আর কি ক্লাসটা পেয়ে গেলাম আর কি। তো থ্যাংক ইউ, দেখা হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি, সামনাসামনি দেখা হতে চাই, দেখতে চাই তোমাদেরকে। জি ম্যাম, আমরা ভালো থেকো অপেক্ষা সবাই, করে বসে আছি। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ম্যাডাম, ম্যাম আসসালামু দোয়া আলাইকুম। করবেন ম্যাম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওকে।